আমি ওই সিঁদুর কাউকে মুছতে দিইনি। আমি মার হাত থেকে পুরো কেড়ে নিয়ে ওকে টিফিনটা আমি গুছিয়ে দিই। আমি বারবার ওনাকে বলছি, তুই এখান থেকে বেরিয়ে যা, আমাদের মধ্যে তুই আসবি না, তোমার যেদিকে গ্রোথ তুমি সেদিকেই যাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ঠিক সেই মার সঙ্গে সঙ্গে সব হাতটা ধরেছে। সব থেকে বেশি বন্ধুত্ব আমার একজনের সাথে একটু বেশি ছিল, দান করে দিন দূরে কোথাও একটা জিনিসকে কাটাতে গিয়ে যে কিসের মধ্যে ঢুকে যাই। ওই ঘটনার পর থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ইনার গার্মেন্টস নিয়ে কি হয়, তার আলনা থেকে আমার একটা ওড়না দিয়ে দিয়েছিল ওকে। আমার বাড়িতে একটা সম্বন্ধ আসে, তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই জিনিসটা এত বেড়ে গেছে। আমি তখন কি করে প্রিপারেশন নেবো বলো তো? জেলখানায় যেরকম খাবার দেয় না, আমার যে অ্যাট্রাকশনটা না ওর উপর, আমাদের ইনটিউশনটা বেটার হয়ে যায়। এখন হচ্ছে মুখে কেউ জবাব দেয় না, সে ওই এফেক্টটা থেকে পুরোপুরি কিওর হতে পারছে না, আমি আর আমার মধ্যে নেই, তাই ও মুখটা কারোর সামনে আনতে চাইতো না। ওই স্টুডেন্টদের মধ্যেই একজনের চেয়ে আমি ওর হাতটা ধরে বলছি, কেমন আছো লিঞ্জিনা? সে লিঞ্জিনা আমাকে সিঁদুর পরাচ্ছে, পুতুলের বিয়ে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই কল রেকর্ডিংটা শেষ অবধি শুনুন, কারণ আজকের এই কল রেকর্ডিংটা শুনলে যেরকম ভয়ের অনুভূতি আপনারা পাবেন, শিহরণ আপনারা পাবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং সচেতন হতে পারবেন। কিউরিওফাইটের আজকের এই রেকর্ডিংটা আমি খুব কশিয়াসলি বলছি, আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং নিজেও পুরোটা শুনুন এবং অপরকেও শুনতে সাহায্য করুন। আজকের এই ঘটনা আমার সাথে শেয়ার করেছে কেয়াদি। কেয়াদির এই ঘটনাটার ব্যাপারে কি বলবো আই ডোন্ট নো। এরকম কেস না আমরা অনেক ক্ষেত্রেই দেখি, আমাদের সামনে হয়, বাট আমরা খুব বেশি জিনিসটাকে হয়তো পাত্তা দিই না। বাট জিনিসটা যখন আমাদের সাথে হয় বা আমাদের পরিবারের সাথে হয়, তখন আমরা বুঝতে পারি এই জিনিসটার ইম্প্যাক্টটা কতটা, একটা মানুষের জীবনে এই জিনিসটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। কিউরিওফাইটের আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম ব্ল্যাক ম্যাজিকের কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এই নম্বরে, অথবা আমার সাথে পার্সোনালি কথা বলতে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। আমাদের ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে বিং কৌস্তভ। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আপনার প্যারানর্মাল এক্সপিরিয়েন্স এবং স্পিরিচুয়াল হেল্পের জন্য আমাকে এই জায়গাগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো কেয়াদি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। বিষয়টা হচ্ছে, তোমার সাথে হয়তো প্রথমবার কল রেকর্ডিং করার আগেই তোমার সাথে আমার দেখা হয়েছে। তুমি আমার বাড়িতে এসেছিলে এবং বাড়িতে আসার পর তুমি বেশ কিছু জিনিসপত্র আমার সাথে শেয়ার করো, বেশ কিছু জিনিসপত্র আমার ব্যাপারে এবং আমার বাড়ির ব্যাপারে জানাও। যাই হোক, সেই সব ব্যাপারে আমি আসছি না, বাট তোমার লাইফে নিজস্ব কিছু ঘটনা রয়েছে, যে ঘটনার কারণে তুমি এই পাথের মধ্যে এসছো বা যাই করো তুমি। তুমি বাঘাযতীনে থাকতে, এখন বিয়ের পরে আই থিঙ্ক রিষড়ার দিকে থাকো। হ্যাঁ, রিষড়াতে আছি এখন, আমার শ্বশুর বাড়ি। বাঘাযতীনে থাকাকালীন তোমার নিজের সাথে বেশ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। খুব যদি না করি তাহলে একটা মানে তান্ত্রিক আচার বা যেটাকে সবাই ব্ল্যাক ম্যাজিক বলে, এরকম টাইপের কিছু একটা ব্যাপার ঘটেছিল। এবং জিনিসটা আমি বলছি কশাসলি বলছি, তোমার ইনার গার্মেন্ট নিয়ে করা হয়েছিল, রাইট? হ্যাঁ, একেবারে ঠিক বলছো তুমি। মানে
মানে যেটা বাঘাযতীনে আমার বড় হওয়াটা, তো সেখানে একটা তখন আমার বয়স এই 15-16, তো ওই রকম বয়সের একটা মেয়ের সাধারণ জীবন থেকে কি করে তার জীবনটা মানে এই সমস্ত বাজে ক্রিয়ার জন্য, তান্ত্রিক ক্রিয়ার জন্য তার লাইফটা যে ঠিক কিভাবে ঘেটে যেতে পারে, মানে আজকের ঘটনাটা ঠিক শুনলে তোমরা বুঝতে পারবে। মানে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, মানে যেই বয়সে আমাদের এই সব টপিক নিয়ে ভাবার কথাই নয়, ওই সময়টা আমরা কেরিয়ার, লাইফ এগুলো নিয়েই ভাবি, কিন্তু তাও যে সেটা কিভাবে মানে একটা সত্যকে ঢাকতে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হব, মানে এটা আমি জাস্ট ভাবিনি। আর এই মানে প্রবলেমটা এই বয়সের বাচ্চাদের, মেয়েদের সাথে মানে হয়তো হয়, তারা বুঝতে পারে না, আমিও ঠিক বুঝতে পারিনি সেই সময়, কিন্তু পরে যখন ব্যাপারটা বুঝেছি সেটাই আজকে আমি শেয়ার করব যে কতটা সচেতন আমাদের থাকা উচিত। আর কি থেকে কি হলো, মানে এটা একটা মানে এখনো আমি আর ভাবতে চাই না এই জিনিসটা নিয়ে। শুধুমাত্র তোমার এই পডকাস্টের মাধ্যমে অনেক লোক এটার ব্যাপারে সচেতন হতে পারবে, আর এটা একটা আমার এক্সপিরিয়েন্স, তাই আমি চাই এটা শেয়ার হোক। এতদিন পরে আমি সাহস করেছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, ঘটনাটা শেয়ার করার আগেও ভাবছিলে যে শেয়ার করবে করবে না? হ্যাঁ, আমি অনেকবার মানে আটকাচ্ছিলাম যে এটা আদৌ কি শেয়ার করা উচিত। তারপরে ভাবলাম যে অ্যাটলিস্ট এরকম সিমিলারিটি আমাদের সমাজে এরকম হয়, মানে তখন সেই বয়সে সে এটা শেয়ার করতে পারে না, কাউকে ভয় থাকে, ভীতি থাকে। আর সবাই মোট কথা কি বলতো, ওই বয়সের মেয়েদের না সবাই চট করে বিশ্বাসও করে না যে এরকম হয়, ও নিজের জন্যই বলছে, কিন্তু সত্যি যে ওটা ঘটছে সেই বিশ্বাসটা কিন্তু সবাই করে না। তাই জন্যই এই আজকের পডকাস্টটা তোমার শ্রোতারাও যখন শুনবে তারা আশা করি রিলেট করতে পারবে। তো এই ঘটনাটা হয়েছিল, ক্রিয়াটা হয়েছিল আমারই কিছু ইনার গার্মেন্টস নিয়ে এবং আমার কিছু কাপড় জামা নিয়ে। তো আমি একটু এই ঘটনাটা আসার আগে একটু একটা প্রেক্ষাপট বলতে চাই, যাতে তোমরা একদম স্টার্ট করলো যাতে সবাই বুঝতে পারে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি বেসিক্যালি সাউথে বাঘাযতীনেরই মেয়ে, ওখানেই আমার জন্ম থেকে বাড়ি। তো আমাদের বাড়িটা হচ্ছে মানে কি বলতো, ওই দোতলা বাড়ি, নিচতলাতে মানে মাঝখান থেকে সিঁড়ি, আর দুদিকটা সমানভাবে ভাগ করা। এবার নিচতলার ডান দিকে বেশ কিছু ঘর দোয়ার, মানে 3-4টে রুম ছিল, আর বাদিকে সেপারেটলি 2টো রুম, কিচেন, বাথরুম। তো আমার বাবা জব করতেন প্রাইভেট কোম্পানিতে। তো যতদিন বাবা জব করেছে ততদিন কোনো অসুবিধা হয়নি, সব ভালোভাবেই চলেছে। যখন আমি ক্লাস মানে 10 পাস আউট আর কি, তখন ঠিক সেই সময় বাবার কোম্পানিতে একটু প্রবলেম দেখা দেয়। তো তখন সেই থেকে বাবার কোম্পানিটা এখানে কলকাতা ব্রাঞ্চ বন্ধ করে দেয়, তারা বাইরে চলে যায়। বাট বাবার কিছু হেলথ ইস্যু ছিল, তার জন্য আমরা চাইনি যে বাবার মানে মুভ করুক, তাই আমরা ঠিক করেছিলাম যে আমরাই ম্যানেজ করব ব্যাপারটা। আমি তখন মাধ্যমিকের পরে আমরা পকেট মানির জন্য কি করি, টিউশন করাই, নর্মাল মধ্যবিত্ত ঘরে এগুলো চলে। তো আমারও বাড়িতে বেশ কিছু স্টুডেন্ট আসতো পড়তে, সেই থেকে আমার কিছু পকেট মানি হতো। তো আমার মা তখন ঠিক করলেন যে আমরা তাহলে একেবারে ওপরেই উঠে যাই, ওপরেই আমাদের যা রুম আছে আমাদের সাফিসিয়েন্ট, আর নিচের যে পোর্শনটা সেটাকে আমরা ভাড়া দিয়ে দেবো, এটা আমরা প্ল্যানিং করলাম। তো পুরো দু সাইড মানে সিঁড়িটা মাঝখান থেকে দু সাইডেই আমরা ভাড়া দিয়ে দিলাম, ডান দিকে বাদিকে দুদিকেই। তো এবার বাদিকে ফ্যামিলি ভাড়া এসেছিল, আর ডান দিকে হঠাৎই একটা কলেজের ভাড়া আসে, মানে আমি নামটা নিচ্ছি না, ওটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সেই কলেজের পুরো একটা ব্যাচ, মানে 14-15টা ছেলে, তারা ভাড়া নেওয়ার জন্য রাজি হলো। তো এবার আমরাও প্রথমে ভাবলাম, মানে এর আগে আমরা কখনো ব্যাচেলার ভাড়া দিইনি, যেহেতু আমরা বাড়িতে মানে মেয়ে থাকতো, মানে আমি মেয়ে, তাই জন্য মা কখনোই ফ্যামিলি ভাড়া দিতে পছন্দ করতো। বাট সেক্ষেত্রে আমরা এই ব্যাচটাকে কেন ভাড়া দিয়েছিলাম, আমরা ঠিক করেছিলাম যে না, যদি ব্যাচটা হতো, কারণ তখনকার দিনে না, মানে ধরো আমার মাধ্যমিকের সময়, তো ধরো আজ থেকে 10-15 বছর আগে, তো ঠিক সেই সময়টায় দেখবে পেইং গেস্টের একটা চাহিদা ছিল। মানে আর যেহেতু বাঘাযতীনটা যাদবপুরের কাছাকাছি, তো ইঞ্জিনিয়ারিং পড়তে অনেক ছেলে মেয়ে বাইরে থেকে আসে। তো সেক্ষেত্রে বাঘাযতীন, যাদবপুর, বিজয়গড় এই এলাকাটা না পেইং গেস্টের খুব চাহিদা থাকে, মানে ধরো খাওয়া থাকা দুটো একসাথে, পিজি যেটাকে আমরা বলি। তো এইরকম একটা চাহিদা তখন ছিল, আর তখন এই স্টুডেন্ট প্রচন্ডই আসতো, অনেক বেশি। তো সেরকমই একটা টিম ছিল। তা আমরা প্ল্যান করলাম, যেহেতু আমাদের এখন আর্নিংটাও দরকার, তো মাও বললো যে এদেরকে দিই, কারণ যদি আমরা ওদেরকে থাকার সাথে খাওয়াটাও দিতে পারি, তাহলে আমাদের একসাথে অনেকটা মাসিক একটা উপার্জন আসবে, যেটা আমার পড়াশোনার খরচা বা সবকিছু মিলিয়ে চলতে পারবে, যেহেতু বাবার আর্নিংটা তখন বন্ধ ছিল। তো আমিও বললাম ঠিক আছে মা, তুমি
রান্না টান্না গুলো করবে, আমি বাকি প্যাক করা খাবার ওদেরকে দেওয়া এগুলো আমি হেল্প করে দেবো। তো এরকমই একটা প্ল্যানিং নিয়ে আমাদের শুরু সবকিছু। তো ওরাও ভাড়া আসে, সেখানে আমাদের মানে যে গ্রুপটা ছিল আর কি, সেখানে 4 জনের গ্রুপ ছিল, তারা ছিল আসামের ছেলে। হ্যাঁ, আর বাকি 6 জন না 7 জন মতো ছিল, এক্সাক্ট নাম্বারটা মনে পড়ছে না আমার, 6 জন কি 7 জনের মতো একটা ব্যাচ ছিল, তারা মেদিনীপুর থেকে ছিল। আর একজন ছিল আমাদের লোকাল কলকাতারই, সে কিন্তু তার বাড়িতে কিছু প্রবলেমের জন্য সে পিজিতে থাকে আর কি। তো এরকমই একটা ওই 10-12 জনের একটা গ্রুপ ছিল, যেহেতু আমাদের ডান দিকে 3-4টে রুম ছিল, তো তারা ওখানে ইজিলি ওই খাট পেতে চৌকি হিসাবে থাকতো। আর তাদের প্রত্যেকের সাথে খাওয়ার সাথে একটা লিঙ্ক ছিল যে 3,000 টাকা পার হেড করে তারা থাকা খাওয়া হিসাবে দেবে, তাহলে একসাথে 10-12 জন মানে অনেকটা অ্যামাউন্ট। তো এইরকম আমরা ঠিক করলাম, বেশ ভালোই চলছিল প্রথম। আর সত্যি কথা বলতে ওই টিমটায় মানে সবাই অত্যন্ত ভালো ছেলেই ছিল। আমরা প্রথমত এটাই প্রথম 1 বছর আমার মানে 11 মাধ্যমিকের পরে 11 পুরো আমি কাটিয়েছি। এবং আমাদের না ওপরে যেহেতু আমরা থাকতাম, তার উপরে ছাদ ছিল, এখনো আছে। তো সেই ছাদে আমরা যখন লোডশেডিং হলে আমরা তখন নিচের ভাড়াটিয়ারাও সব ছাদে চলে আসতো, আমরাও ছাদে থাকতাম। তো একটা ওদের সাথে একটা কোথাও গিয়ে বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। আর তার মধ্যে সব থেকে বেশি বন্ধুত্ব আমার একজনের সাথে একটু বেশি ছিল, সবাইকে আমি দাদা বলতাম, বাট একজন ছিল যে আসামের 4 জনের মধ্যে একজন ছিল নিনজিন, ওর নামটা হচ্ছে নিনজিন। তো নামটা একটু আনকমন, কিন্তু নিনজিন, নিনজিন ছিল ওর নাম, মানে নামটাই একটু, হ্যাঁ মানে NINJHIN, নিনজিন। আচ্ছা। তো হ্যাঁ, তো ওর নামটাই এরকম ছিল, এই জন্য ওকে আমি খুব খ্যাপাতাম, বুঝলে তো, মানে নামটাই তোমার কেমন, এরকম একটা একটা এরকম সম্পর্ক ছিল। আর আরেকটা কি ছিল, মানে যেটা হয় মানে তখন তো আমি জাস্ট মানে মানে গ্রোন আপ, আমি তখন বড় হচ্ছি, আমার তখন আর যেহেতু আমি গার্লস স্কুলেই পড়ি, আমার এরকম এত ছেলে বা বন্ধু এত এক্সপোজার আমার ছিল না। কিন্তু ওদের সাথে থাকতে থাকতে এতজন বাড়িতে ইয়াং মেম্বার সবাই আমরা খুব খেলা, আর ও খুব ভালো না চেস খেলতো, ভীষণ ভালো চেস খেলতো। আর আমি কি করতাম, যখনই লোডশেডিং হতো আমরা ওই ছাদে মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই মিলে বসতাম আর আমরা চেস খেলতাম। তো এরকমই প্রায় 1টা বছর না মানে কোর্স তো খুব ভালো গেল, মানে কোনো অসুবিধাই হয়নি। মা রান্না করতে একটু কষ্ট হতো, কিন্তু ওই দুপুরে আর রাতে যখন ওরা খাবার আনতে আসতো, খাবার দাবার আমরা প্যাক করে দিয়ে দিতাম, আমি প্যাক করে দিতাম, এরকমই চলছিল। এবার হঠাৎ আমার বাড়িতে একটা সম্বন্ধ আসে। এবার দেখবে 16-17 বছর বয়স থেকেই মধ্যবিত্ত বাড়িতে কিন্তু মেয়ে একটু বড় হতে থাকে। তো তখনই বাবা মা না চাইলেও পাড়া প্রতিবেশী থেকে হঠাৎ করে কিছু ওয়েল উইশার চলে আসে যে বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, তো তোমার মেয়ে বড় হচ্ছে। আর আমি একটু লম্বা হয়ে গেছিলাম ওই সময়টা, নাচও শিখতাম, তো আমার কাছেও এরকম সম্বন্ধ আসতো, বাট আমি সেটা মা বাবা চাইতো না। হঠাৎই আমার একজন রিলেটিভ, দূর সম্পর্কের, খুব একটা যে যোগাযোগ ছিল তা নয়, এরকম একজন, তার আগের ওয়াইফ মারা গিয়েছেন। তো সে এতদিন আসা যাওয়া করেনি বাড়িতে, হঠাৎ তিনি একটা প্রস্তাব নিয়ে আসেন যে একটা ভালো ছেলে আছে। তো আমি খুবই রেগে যাই মানে জিনিসটাতে, যে এতদিন তো পাত্তা ছিল না, হঠাৎ করে যাও বা এলো, সে মানে একদম ডাইরেক্ট বিয়ের কথা নিয়ে চলে এলো। তখন আমি দেখো একটা 11-এ পড়ছি, আমার তখন অনেকগুলো ড্রিমস, অনেকগুলো ইচ্ছা। এই সময় যদি বাবা মাকে প্রভোগ করে, কে জানে কোন সময় আবার কি রাজি হয়ে যাবে। তো একটা আমার বিরক্তি প্রকাশ হয়। তো ওনাকে 2-3 বার বাড়িতে আসার পরেও আমি পার্সোনালি মেসেজ করে জানাই যে তুমি আসবে না, বাবা মাকে এরকম বলবে না, আমি করবো না বিয়ে। কিন্তু ওনার কোথাও গিয়ে বাড়িতে আসে এবং আমাকে একদিন বলে যে ওনার যেহেতু ওয়াইফ মারা গিয়েছে, উনি বললো ওনার এখনো বর্তমানে যাদবপুর এলাকাতেই ওনার 3টে রেস্টুরেন্ট, নাম করা রেস্টুরেন্টের মালিক, বুঝলে তো, বিজয়গড়েও আছে ওনার 2টো রেস্টুরেন্ট। তো উনি তখন চাইলেন যে আমার অনেক পয়সা, তোকে আমি রাজরানী করে রাখবো, তুই আমাকেই বিয়ে কর। তাই বলে এরকম একটা উদ্ভট প্রস্তাব। এবার কি বলতো, 15-16 বছর বয়সে একটা মেয়ের মাইন্ড তো অত, কারোর জন্য ছিল। হ্যাঁ, প্রথমে প্রস্তাবটা নিয়ে এসেছিল অন্য কারোর জন্য, কিছুদিন পরেই আসা যাওয়া করতে করতে একদিন আমাকে বললো, আমি যখন না না করছি তখন বলছে ঠিক আছে তোর কাউকে করতে হবে না, তুই আমাকে কর। তো তখন আমি বললাম এটা আবার কি কথা। হ্যাঁ, মানে তার সাথে কিন্তু বয়সের আমার অনেকটাই ডিফারেন্স হবে, তার একটা বউ মারা গেছে, বুঝতে পারছো। আর আমি তখন বললাম তোমাকে তো ভাবতেই পারছি না। দ্বিতীয় কথা, এবার ওনাকে, আমার এটাই ফার্স্ট ভুল হয়েছিল যে ওনার ওই প্রস্তাবটাকে আটকাতে গিয়ে, দেখো 15-16 বছরে একটা মেয়ে তো অত ম্যাচিওর বুদ্ধি আসে না। আমি বলে দিয়েছি ওনাকে যে আরে আমি তো রিলেশনে আছি, এটা আমি ওনাকে মানে মুখ থেকে বলে দিয়েছি, বাট তখন আমি কোনো রিলেশনে নেই, সবে মাধ্যমিক দিয়েছি, আমার সব বাড়িতেই টিচার আসতো। আই হ্যাভ আ বয়ফ্রেন্ড এরকম টাইপের ব্যাপার। হ্যাঁ, আমি বলেছি যাতে উনি আর ইন্টারেস্ট না দেখায়,
তো আমি এটা বলেছি যে আমি তো রিলেশনে আছি গো, আমি পারবো না, তো মাকে তো বলতে পারি না, তাই তোমায় বললাম এইসব একটু ভেবো না। এবার উনি যেহেতু আমাদের ফ্যামিলিকে জানে, তাই উনি জানে যে আমার তো বাইরে এক্সপোজার খুব একটা বেশি নেই, খুব একটা বাড়িতে মা ছাড়া বেরোই না, তো হতে পারে যে ওভার দ্য ফোন কারোর সাথে কথা হয়। তো উনি ভাবলেন এটা বাচ্চা বয়সের বাচ্চা নেই, তো উনি বললেন না এরকম হতে পারে না, তুই তাহলে আমাকে ফটো দেখা, দেখি ওদের মধ্যে কি হয়েছে। এবার আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার কাছে তো কোনো প্রুফ নেই, আমি কি করে দেখাবো ফটো। তো আমি বললাম যে ঠিক দেখাবো, তুমি এখন যাও, আমি ঠিক দেখাবো। এইবার আমার মাথার মধ্যে ঘুরছে যে এটাকে যদি আমার মানে হাঁটাতে হয়, এনাকে যদি তাড়াতে হয়, তাহলে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে। এবার অত তাড়াতাড়ি আমি বয়ফ্রেন্ড কোথায় পাবো, তখনকার দিনে আমার স্মার্টফোন নেই, ওই সেই ছোট কিপ্যাড ফোন, আমি কি করবো। আর তাও আবার কি, সেই ফোনটা পার্ট টাইম, মানে কিছু সময় পাই হাতে, বাকি সময় পাই না। এখন তো যেমন ফোন অনেক বাচ্চাদের ইজিলি দিয়ে দেওয়া হয়, তখন এটা ছিল না। এবার আমি ভাবছি বয়ফ্রেন্ড কোথায় পাবো, তখনই আমার হট করে ওই যে আমার নিঞ্জিনদার সাথে একটু ভালো বন্ধুত্ব ছিল, তো ওকে আমি কথায় কথায় বলে ফেলি যে নিঞ্জিনদা আমার একটা উপকার করবে গো। বলছে কি বল। আমি বলছি আমার সাথে একদিন একটু বেরোবে, বেশি না 2-3টে ছবি তুলবো, আমার না খুব দরকার। আর নিঞ্জিনদাও মানে বিশ্বাস করো যে এই পিছনে যে একটা বছর না, মানে আর 5 জনের মতোই ছিল ব্যাপারটা, কিচ্ছু ছিল না চেঞ্জেস, এবার যেরকম নর্মাল সেরকমই। এবার ও না চট করে রাজি হয়ে যায়, আমার মাথাও কিছু আসে না। আমি তখন মাথায় ওটা চলছে, যদি এই সম্বন্ধটা না আটকাই, যদি মা দেখো ওনাদের রেস্টুরেন্ট বিজনেস, এত কিছু বিজনেস, মা বাবাকে ম্যানিপুলেট করতে ওদের বেশি টাইম লাগবে না। আর যেহেতু ফ্যামিলি পরিচিত, তাই একটা রেফারেন্স অলরেডি রয়েছে। তো আমার মাথায় কোথাও গিয়ে ওনাকে হাঁটানোর চিন্তাতে আমি এতটাই বিভোর হলাম। আমি বললাম, আর আমার কি বলো, ছোট থেকেই না আমার যখনই মন খারাপ হতো বা কোনো ডিসিশন নিতে পারতাম না, আমি কোনো না কোনো মন্দিরে যেতাম, এটা আমার ছোট থেকেই ন্যাক। আমি মন্দির যেতে খুব ভালোবাসি। আর তুমি জানবে হয়তো যারা শুনছে, বাঘাযতীন থেকে রাজপুরে বিপত্তারিণী মন্দির একটা ফেমাস মন্দির, যেখানে খুব ভালোভাবে মায়ের পুজো দেওয়া যায়, কোনো রকম পান্ডাদের হেনস্থা নেই। তো যখনই আমি টাইম পেতাম, অনেক অনেক সময় আমি রাজপুর চলে যেতাম। তো মানে বাঘাযতীন থেকে অটো করে গড়িয়া যেতাম, গড়িয়া থেকে আবার একটা অটো করে রাজপুরে নামতাম। তো আমি নিঞ্জিনদাকে বললাম, দেখো মাকে জানানো যাবে না, আমি তো, মা জানে মন্দিরে যায়, তো আমিও মন্দিরে চলে যাচ্ছি, তুমি রাজপুরের রাস্তায় যেতে, তখন একটা বিগ বাজার ছিল, এখন তো বিগ বাজারটা বন্ধ হয়ে গেছে, যারা শুনছে হয়তো বুঝতে পারবে, ওখানে একটা বড় বিগ বাজার পড়ে রাজপুরে যাওয়ার পথে। এবার আমি বললাম তুমি ওখানে ওয়েট করো, আমি ওখানে, তুমি ফোন করে দেবো, তুমি ওখানে অটোতে উঠো। এই ছিল প্ল্যানিং, আমাদের মাথায় আর কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। আমরা যখন, আমি বাড়ি থেকে বলে বেরোলাম মন্দির যাচ্ছি, এবার যেহেতু একটু ফটোটা তুলতে হবে ক্যাচি করে, তাই জন্য আমি একটু মানে শাড়ি পরেছিলাম, যাতে একটু বড় বড় লাগে, রিলেশনের মতো লাগে, মানে বুঝতে পারছো, মানে মানে ইমোশনটা যে একটু হাজবেন্ড ওয়াইফ টাইপ লাগে, মানে এরকম একটা শাড়ি টাড়ি পরে। আর মন্দির যাচ্ছি, শাড়ি পরলেও মা কিছু বলবে না, তো আমি শাড়ি টাড়ি পরে গেছি। তো যাই হোক, ওটাই আমার যে লাইফে কাল হয়ে দাঁড়াবে, আমি মানে এই দেখবে হয়তো এই বয়সের ছেলেমেয়েরা এগুলোই করে, একটা আটকাতে গিয়ে আরেকটা। আমারও সেম। আমি যখন যাই অটো করে ওই বিগ বাজার থেকে, যখন নিঞ্জিনদা উঠে যাওয়ার পরে মন্দিরে যাই, বাট ওই সময় নিঞ্জিনদার যে লুকটা ছিল না, মানে ওরা হঠাৎ করে যেন ফার্স্ট আমাকে শাড়ি পরা দেখছে, ওরা একটা বলছে বাহ তোকে হেভি লাগছে, এরকম একটা কনভারসেশন চলছে। বাট আমি বলছি আর বলো না, আমার একটা ছবি লাগবে বলে অটোতে আমরা একটা ছবি ক্লিক করি, একটা ফটো ক্লিক করি অটোতে বসে। আর তারপরে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরে ওখানে কিছু কীর্তন হলো, তারপরে পুজোর ডালা নিয়ে হাতে মাথায় ঘোমটা দিয়ে আরেকটা ফটো তুলি। এই দুটোই ফটো ছিল, এর বেশি আর কোনো ফটো ছিল না। এই দুটো ফটো তোলার পরে মানে নর্মালি আমরা বাড়ি আবার চলে আসি, কারণ আমি তো আর কিছু অন্য কিছু ভাবিনি। তো এরকম ছিল ব্যাপারটা। এবার চলে আসার পরে এবার নিঞ্জিনদার কোথাও গিয়ে ওই ইমেজটাকে ওর একটু মানে ক্রাশ খেয়েছে, বা যেটাই এখনকার ওয়ার্ডে বলি, ও আমাকে একটু অন্য নজরে দেখে ফেলেছে। বাট আমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ গত 1 বছর ধরে তো আমি ওদেরকে চিনি, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসেইনি। আর হঠাৎই ওখান থেকে আসার পরেও না সব ঠিক ছিল। আমি ওই লোকটাকে আমি ফটো পাঠালাম, তো লোকটা সত্যি কথা বলতে আজও কিন্তু আর কোনো ডিস্টার্ব করেনি, মানে উনি আর আসেইনি, আসাই বন্ধ করে দিয়েছে। মানে মেবি ওনার একটা লেগেছিল যে আর হওয়ার নয়, ছবি টবি আছে মানে ঠিকই বলছে, তো উনি আর ডিস্টার্ব করেনি। এবার আমরা ওই মন্দির থেকে আসার সপ্তাহখানেকের মধ্যে হঠাৎ নিঞ্জিনদা বলছে, ওই কামাখ্যার যে 4জন ছিল, মানে গুয়াহাটির থেকে ওদের বাড়ি কামাখ্যা, আমি তখনও, আমাকে এটা কোনোদিন 1 বছরের মধ্যে বলেনি যে ওরা কামাখ্যার কাছে থাকে। আর তখন তো আমি এসব জানিই না, কামাখ্যা টামাখ্যা গুয়াহাটিতে, জানতাম গুয়াহাটি আসামের ছিল। তো হঠাৎ করে সুমিতদা বলে একজন ছিল ওদের গ্রুপেই, তো বললো হঠাৎই নিঞ্জিনদা এসে মাকে, অ্যাকচুয়ালি মেস সিস্টেম, তো
যখনই ওরা চলে যাবে তখনই মাকে ইনফর্ম করে যেত যে কাকিমা আমি 7 দিন বা 10 দিন থাকবো না। হঠাৎ বললো কি সুমিতের বাবার খুব শরীর খারাপ, আমাদেরকে গুয়াহাটি যেতে হবে। তো মা বললো ঠিক আছে, এবার ওদের যা টাকা পয়সা পাওনা দিয়ে চলে গেল, দুজনেই চলে যাবে এরকম বললো। ওই সময়টা আমি ছিলাম না বাড়িতে, আমি তখন স্কুলে ছিলাম। এবার ঘটনাটা হয়েছিল কি, যখন মার কাছে ওরা আসে টাকা দিতে যে কাকিমা এই মাসের টাকাটা রাখো, আর এখন করবো না, যাওয়ার সময় নিঞ্জিন্দা মাকে বলে যে আন্টি আমার না খুব গলাটা ব্যথা করছে, তো আমরা এসি ট্রেনে যাব, তোমার কাছে কিছু হবে যেটা একটু গলায় পেঁচাবো? আর আমার মা ওদেরকে এতটাই স্নেহ করতো, আর 1 বছর ধরে যেহেতু ওদের কোনো স্ক্যান্ডেল ছিল না, বাড়িতে কোনো মেইলি প্রবলেম ছিল না, এতটাই মা সিকিউর ফিল করতো, মা চট করে কি করেছিল, আমাদের যে পাশে আলনা আলনা ছিল তখনকার দিনে, আলনা থেকে আমার একটা ওড়না দিয়ে দিয়েছিল ওকে, যে এটা গলায় পেঁচিয়ে যাবে। বুঝতে পারছো? এবার মা ওটা মানে আমাকেও বলেনি, আর আমি তো ছিলামই না, আর মা ওটা অত কিছু ভাবেও নি, ওকে একটা ওড়না দিয়ে দেয়। এবার ও মানে গলায় পেঁচানোর জন্য এসি ট্রেনে ওর গলায় কি ব্যথা মাও বলেছিল, মা দিয়ে দিয়েছিল। মা ওটাকে আমাকে বলার মতো গুরুত্বপূর্ণ বলে মনেই করেনি যে এরকম কিছু হয়েছে। আমিও জানি না, আমি এবার যখন রাতে খাবার নিতে এসছে মাকে, আমি দেখলাম ওরা চলে গেছে। তো এরকম তো মেস তো আসা যাওয়া লেগেই থাকে, আমার কাছেও নতুন কিছু নয়। ওরা প্রায় 7-10 দিন 15 দিন আসেনি। এবার ওরা চলে যাওয়ার ঠিক ধরো কিছুদিন, মানে ধরো তোমার হবে 8 দিন 9 দিন এরকম মাথায়, আমি বাথরুমে যাই, মানে বাথরুমে স্নান করতে গেছি, স্নান টান হয়েছে যথারীতি। এবার দেখবে আমাদের বাথরুমটা একটু ছোট, হ্যাঁ, এবার যেহেতু ছোট বাথরুম, ওখানে একটা বেসিনের উপরে দেখবে আয়না লাগানো থাকে না, আমাদেরও একটা আয়না লাগানো ছিল। এবার ছোট বাথরুম হওয়াতে স্নান করার পর যে ব্যাপারটা হয় না সেটা বেরোয় না, তো কাঁচটার উপরে একটা মানে ধোয়া ধোয়া হয়ে যায়, দেখবে খেয়াল করবে যদি ছোট বাথরুম হয়, মানে ব্যাপারটা গরমটা বেরোতে না পারলে ওখানে একটা ধোঁয়ার সৃষ্টি হয়। এবার আমি শাওয়ার নিচ্ছি যখন, বারবার চোখটা যাচ্ছে, হঠাৎ আমার মনে হচ্ছে আয়নাতে কিছু একটা লাল রঙের কিছু একটা আমি দেখছি। এবার আমি যে কি ওখানে কিছু ঝুলছে নাকি, এবার আমি যাই হোক শাওয়ার নিচ্ছি, বাট চোখটা আমার বারবার আয়নাতেই যাচ্ছে। এবার একবার মনে খোঁজ লাগলো, দুবার খোঁজ লাগলো, না সাহস করে দেখি কি আছে, মানে কিছু লেগে আছে, বা মা কি স্নানের সময় টিপটা রেখে গেছে, না কিছু আমি বুঝতে পারছি না। এবার যেই আমি হাতটা দিয়ে কাঁচটা মানে সরাতে যাব, ব্যাপারটা মানে কাঁচের উপর থেকে দেখবে জল জল যে ব্যাপারটা, যেমন বৃষ্টি হলে দেখবে কাঁচের উপরে ভেতরে একটা ব্যাপার হয় না, সেরকম একটা, আমি যেই কাছে হাতটা লাগাতে যাব অমনি আমি বাথরুমে ধড়াস করে পড়ে গেলাম। মানে আমাকে মনে হলো ওই হাতটা আমি লাগাতে গেছি পুরো থেবড়িয়ে ফেলে দিল আমাকে। মানে পুরো বাথরুমের মধ্যে আমি পুরো থেবড়ে পড়ে গেছি, যেটাকে পাতি বাংলা ভাষায় বলে। মানে দাঁড়ানো অবস্থায় আমি শাওয়ার নিচ্ছি, সেক্ষেত্রে আমি পুরো বাথরুমে এমন পজিশনে বসেছি, মা বাইরে থেকে আওয়াজ পেয়ে দরজা নক করছে, কিন্তু আমি যে উঠে খুলবো দরজাটা তো আটকে রয়েছে, আমি পা ছড়িয়ে থেবড়ে বসে গেছি। তো এবার আমি বলছি করছি, কিন্তু আমি বেরোনোর ক্ষমতা নেই। আমি বেশ কিছুক্ষণ মানে এতটাই জোরে আমি পড়েছি, মানে পুরো স্পষ্ট আমাকে কেউ ধাক্কা বা প্রেসার দিয়ে বসিয়ে দিয়েছে, যাতে আমি হাতটা দিয়ে কাজটা সরিয়ে না দেখতে পারি। আমি অনেকক্ষণ পুরো চুপ করে ওখানে বসলাম, মাকে বললাম দাঁড়াও আমি ঠিক আছি, খুলছি। অনেকক্ষণ মার চেষ্টায় আমার একটু একটু করে সরে আমি উঠি। আমার পায়ে মানে বিভৎস ভাবে মোচকা লেগেছিল, মানে মানে তারপরে আমার স্কুল যাওয়া বন্ধ ছিল প্রায় 1 মাসের কাছাকাছি, মানে একদম অবস্থা খারাপ, এত জোরে পড়েছি, বেকায়দায় পড়েছি। মানে কোনো ফ্র্যাকচার হয়নি, কিন্তু আমার মোচকাটা মারাত্মক লেগেছে। এবার আমাকে বেরিয়ে তখন মার, আমি না অনেক ভালো করে হাঁটতে পারছিলাম না এরকম একটা টাইম। তো ওই মাঝের টাইমটায় মা আর কি ওদেরকে যখনই দুপুরের খাওয়ার হতো রাতের হতো মা নিজেই হ্যান্ডেল করতো, আমি মেডিসিন খেতাম। তো ওই ঘটনার পর থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। এবার মা ভাবছে কি মেডিসিন খাচ্ছি, ব্যথা রয়েছে, তাই মাও খুব একটা আমাকে জোর করতো না, খাবার হলেও আমার খেতে ইচ্ছা লাগতো না। মানে একেবারে আমি এমনি খুব কম খাই, তার মধ্যে ওই সময়টা ব্যথার জন্য আমি বলছি আরোই খাবো না। তো এরকম একটা চলছে। আর আমার সবসময় যখন দেখছি মা কোথাও বেরোবে, সিঁদুর পরবে বা টিপ পরবে, আমি তখন মার দিকে এরকম করে তাকিয়ে থাকতাম, যেটা আর কোনোদিন আমি এর আগে মানে এরকম অ্যাবনর্মালিটি আমি জীবনে করিনি। এবার দেখছি আমার মা একটু বড় সিঁদুরের টিপ পরে আর কি, আমি ওটা দেখতাম, মানে এটা অদ্ভুত লাগতো। আবার মা বলতো কি দেখতে জানো না, ঠিক আছে বলে আমি শুয়ে পড়তাম এই এরকম ঘরে। এটা একটু ডিফারেন্ট, মানে এই জিনিসটা আমি কিন্তু শুনিনি কখনো। এটা আমার সাথে হতো, মানে সবে সবে শুরু জিনিসটার, মানে এটার কানেকশনটা ঠিক কোথায় গিয়ে তুমি শুনলে তোমার গায়ে কাটা দেবে। আমি এই কারণেই বলছি যে মানে এই বয়সটাতে আমরা একটা জিনিসকে কাটাতে গিয়ে যে কিসের মধ্যে ঢুকে যাই, মানে তার মানে জলজান্ত উদাহরণ আজকে আমি। তো আমি মানে এক তো পেন পায়ের ওপরে ওরকম, তার উপরে আবার
মানে এইরকম টিপের মানে টিপ বলো সিঁদুর বলো মানে যেটা আমি আয়নার মধ্যে একটা রিফ্লেক্ট দেখেছিলাম যে রেড রেড, সেটাই আর কি আমার মনে হতো যে ওটা কি, মানে আমি ওটাই খুঁজতাম কিছু একটা সামাও। যাই হোক, আমি ওরকম কিছু বুঝিনি, এরকমই চলছে, চুপচাপ হয়ে গেছি, খাওয়া দাওয়া বন্ধ, এরকম একটা চলছে। এবার ঠিক দিন 15-র মাথায় ওরা আবার ফিরে আসে, নিঞ্জিনও ফিরে আসে, ওই সুমিতদাও ফিরে আসে, বলে বাবা ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ওরা যে গিয়েছিল সেখানে ওরা কিছু একটা করেছে। এবার সেটা তো আমরা তখন জানি না, নর্মাল। তো যাই হোক, আমরা এসছে, নর্মাল চলে এসছে, সুমিতদাও এসছে। এবার এবার মা বলছে, যখন খাবার নিতে এসছে, যেদিন ওরা ব্যাক করেছে রাতে খাবার নিতে এসছে, এবার নিঞ্জিনদা এসছে, সুমিতদা এসছে, আরো অনেকেই আছে, এবার সবাইকে এক এক করে প্যাক করে মা দিচ্ছে, সবাই খাবার নিচে চলে যাচ্ছে। আর আমি এই কদিন বেরোইনি একদম, আমার ঘরেই আমি থাকতাম, খাবার মাই দিতে। এবার নিঞ্জিনদা এসেই প্রশ্ন করছে যে কেয়া কোথায়? মা বলছে আর বলো না, এই ভুল ভাল এইসব বাথরুমে পড়ে গিয়ে পাটা খুব মোচকা খেয়েছে, এখন তো উঠতেই পারছে না, স্কুল বন্ধ, পড়া বন্ধ, এইসব আর যেরকম মা নর্মাল বলে। এবার তাই ও আসবে না, আমি খাবার দিচ্ছি, একটু দাঁড়াও, সময় লাগবে, আমি সবারটা প্যাক করে দিচ্ছি, তোমারটাও দিচ্ছি। হট করে নিঞ্জিনদা বলে ওকে তো আসতেই হবে। এবার মা তখন একটু একটু মানে ফাম্বেল হয়ে যায় যে কি বলে, তা মা ওটা অ্যাভয়েড করে। বাট আমি ঠিক মানে বিশ্বাস করবেন, আমি একদিন তো বেরোইনি, এই বাকি মেসের ছেলেরা খাবার নিচ্ছে, আমি একবারও আসিনি। ওই সময় ওই পায়ে ব্যথা নিয়ে, আমার ব্যান্ডেজ করা মানে ব্যথা নিয়ে আমি উঠে এসে, মা তখন ওকে খাবারটা দিচ্ছে, আমি মার হাত থেকে লিটারেলি টিফিন বক্সটা কেড়ে নিয়ে আমি বলছি, মানে কেড়ে নিয়ে আমি গুছাচ্ছি, মানে যে মনে হচ্ছে অ্যাজ ইফ মানে ও আমার, মানে ওর এই মানে ওকে খাবার দেওয়ার অধিকারটা আমার, এরকম একটা ব্যাপার। আমি মার হাত থেকে পুরো কেড়ে নিয়ে ওকে টিফিনটা আমি গুছিয়ে দিই। এবার মার এটা খুব খারাপ লেগে যায় যে মানে এতদিন উঠছিলিস না, তাছাড়া মানে আমি দিচ্ছিলাম গুছিয়ে, সেখানে এরকম হাত থেকে কেড়ে নিয়ে দেওয়াটা। তো মানে ওটা যখন ওকে দিলাম, ও একটা মুচকি হাসি এসে চলে গেল, নেমে চলে গেল। তো চলে যাওয়ার পরে আমি তো ভীষণ ঝাড় খেলাম, যে কারণ মা তো এত কিছু বুঝতে পারছে না। আর আমিও এরকম অ্যাবনর্মাল বিয়ে কোনোদিন করি না, আমার বাবা মার মানে যথেষ্ট, আমরা একটু মানে একটু রেস্ট্রিকশনেই বড় হয়েছি, মানে বাবা মা না বললে বাইরে আসে না সেরকম কিছু। আর এটা তো আমার ব্যথা, আমি উঠতেই পারছিলাম না, ওই ব্যথা নিয়ে এসে পার্টিকুলার ওর টিফিন বক্সটা কেড়ে নিয়ে আমি মাকে ওকে দিয়ে দিলাম। তো মা খুব বকলো যে তোমাকে কি আমি ডেকেছি, তুমি কেন আসলে? তো আমি কিচ্ছু বললাম না, চুপ করে আবার ঘরে গিয়ে যথারীতি বসে পড়লাম, পুরো চুপ। আমি কিন্তু মানে ভীষণ টকেটিভ, আমি খুব কথা বলি, কিন্তু ওই ফেসটা মানে যেন মনে হচ্ছে। তো যাই হোক, এরকম একটা জিনিস হলো। ওই দিনটার মতো মা কিছু ধরতে পারিনি, আমিও কিছু ধরতে পারিনি, আমি ওরকম ভাবেই চলছি। এইবার যেহেতু আমি স্কুল যেতে পারছি না, ওই সময়টা আমার মানে প্রজেক্ট থাকে, আমি তো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, দেখবে প্রজেক্টে, সায়েন্স প্রজেক্টে লেখাও থাকে আঁকাও থাকে, রাইট? তো এবার আমি না বরাবরই আঁকাতে খুব একটা ভালো না। এবার আমি সব সময় চেষ্টা করি আমার আঁকাগুলো অন্য কাউকে দিয়ে করানোর। এটা স্কুলে গেলে, স্কুল থাকলে কি হতো, আমার ফ্রেন্ডদের দিয়ে আমি করাতাম, বা আমার বন্ধু যারা কোচিং এ তারা করে দিয়েছে এতদিন। এবার আমি যেহেতু এতগুলো দিন বাড়িতে বসে রয়েছি, তা আমার পক্ষে আর কারোর মানে সবাইকে দেওয়া সম্ভব হয়নি টাইম মতো, আমার আঁকাটা লাগবে, আমাকে জমা করতে হবে। এবার আমি জানতাম যে যেহেতু আমার নিচে ওরা সবাই সিভিল ইঞ্জিনিয়ার, আর ওরা ড্রয়িং এর কাজই ওদের বেশি, আর ইঞ্জিনদাও খুব ভালো ড্রয়িং করে। তা আমি ওকে বলেছিলাম যে এই খাতাটা দিচ্ছি, কালকে আমার জমা লাগবে, কিন্তু এই আঁকাগুলো একটু কমপ্লিট করে দেবে। মানে আমি যেরকম জোর করি অন্যান্য সময় তাই করতাম, কিন্তু মাঝে মাঝে ওর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হতো, কিন্তু যেটা নর্মাল নয়। কারণ আমার কাছে ওরা 12-13 জন সমানই ছিল, আমার কাছে স্পেশাল ছিল না। বাট এই যখন আঁকাটা দিয়েছি তখনও নর্মালি দিয়েছি। এবার আমি ওপরে বসে বসে লিখছি, এবার আমাদের ওপরে না দুটো রুম, একটা রুমে মা শুতো বাবার সাথে পাশের ঘরে, আর আমি পাশের ঘরে পড়ে আমি শুয়ে পড়ছি। এবার ওই পড়ার টেবিলে যখন আমি আঁকছি মানে লিখছি, লেখাটা কমপ্লিট করছি, পরের দিন আমার প্রজেক্টটা জমা করতে হবে, তখন এবার নিঞ্জিনদার কাছে খাতাটা রয়েছে, আমি বলেছি তুমি আমাকে যতই রাত হোক একে কিন্তু দিয়ে যাবে, আমার লেখা লিখতে হবে, মানে পয়েন্টিং গুলো আমাকে করতে হবে। এবার ও যখন হঠাৎ তখন 11:30-12টা বাজে এসে দরজায় নক করছে, দরজাটা আবজানোই ছিল, নক করছে, বলছে নে তোর খাতা পেয়ে গেছে। তা আমাকে দিয়েছে খাতাটা, এবার খাতাটা আমি উল্টে উল্টে দেখছি যে কোন পেজ গুলো সব এঁকেছে কিনা, দেখছি 2-3টে আঁকা আঁকেনি, মানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। এবার আমি একটু চিৎকারই করলাম, আমি যদি পারবেই না তুমি, তাহলে তুমি নিতেই না। এখন আগের দিন এসে তুমি বলছো তুমি 3টে আঁকা কমপ্লিট করোনি, কালকে আমাকে লেখা দিতে হবে, আমি নিজেও অত ভালো আঁকতে পারি না, মানে একটু চিৎকার করে বললাম, যাও তো, বিরক্ত করো না, ভাল লাগছে না, যাও বলে ওকে মুখ ঝামটা দিলাম, ও যে নেমে গেল। এবার আমি দরজা আবজিয়ে
বসে বসে লিখছি, জানো তো, আমার যে লেখাটা আর কি আমি লিখছি। আমার এবার কোথাও গিয়ে না আমার মনে হচ্ছে যে লেখাটা তো আমি পরেও স্পিডে করতে পারবো, 3টে আঁকা বাকি, একবার ট্রাই করি, নিজে যতটা পারি এগিয়ে রাখি, বাকিটা স্কুলে গিয়ে দেখা যাবে। পুরো আমার টেবিল ল্যাম্পটা জ্বলছে, ঘরটা অন্ধকার, পাশের ঘরেও মা বাবা ঘুমিয়ে পড়েছে, 0 ল্যাম্প চলছে, কারণ আমি পড়ে টেবিল ল্যাম্প অফ করে আমার ঘরে আমি শুই। যে ঘরে পড়ছিলাম সাইডে একটা মানে টেবিল যেখানে আমি পড়ি, বাদিকে একটা ছোট ক্যাম্প খাট ছিল, আর তার পাশে একটা ফ্রিজ আমাদের রাখা ছিল, ফ্রিজ আর টিভির মাঝখানে। হঠাৎ করে মানে প্রস্তাব আমি বলছি, একটু ভালো করে এই জায়গাটা শোনো, মানে এটা আমি আর রিপিট করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। আমি লিখছি, এবার লিখতে লিখতে আমি আমার ড্রয়িং কপিটা আমি খুলেছি। আমি যখন খুলেছি, একটা দুটো পেজ যখন আমি জাস্ট মানে আমি পেন্সিলটা নিয়েছি যে আমি আঁকবো, আর যখনই আমি আঁকা স্টার্টও করিনি, হট করে আমার কানে একটা আওয়াজ আসে, পুরো খসখসে টাইপ, ওই যে কাগজে যেরকম একটা আওয়াজ হয় না, দেখবে কাগজে কাগজ ঘষলে একটা খসখসে টাইপের আওয়াজ হয়, দেখবে। এবার আর রাত্রিবেলা চারিদিকটা নির্ঝুম, এবার খসখস আওয়াজ হচ্ছে। এবার আমি ভাবছি আমি তো এখনো আঁকাটা শুরুই করলাম না, আওয়াজটা কোথা থেকে আসছে? পুরো খসখসে কাগজের আওয়াজ হচ্ছে, মানে যা মনে হচ্ছে যেন কেউ দুটো কাগজ বসে বসে ঘষছে। আর আমি তো লিখছি, আমি অবাক হয়ে গেছি। এবার আমি কি করলাম, দরজাটা খুলে আমি দেখলাম বারান্দায় কি কিছু বিড়াল টিড়াল এসছে নাকি, ডাস্টবিনের কাগজগুলো ইঁদুরে কিছু করছে। আমি একবার বারান্দাটা হাঁটতে গেলাম, লম্বা আমার যে ওপরের বারান্দা, আমি হাঁটলাম, দেখলাম না কিছু নেই। তাহলে হয়তো আমি ভুল শুনেছি। তো আমি আবার এসে দরজাটা জাস্ট ছিটকানিটা দিয়ে পেছন ঘুরেছি কৌস্তব। আমি সেই দৃশ্যটা আজও ভুলতে পারি না, যে টিভি আর ফ্রিজের মাঝখানে যে গ্যাপটাতে একজন হাঁটু মুড়ে একজন মহিলা, অবয়বটা মহিলার মতন হাঁটু গেড়ে বসে রয়েছে, আর মাথাতে সেই আমার ওড়নাটা, বুঝছো, যে ওড়নাটা মা দিয়েছিল, আমি তখনও জানি না যে ওটা আমার ওড়না, মানে আমি ওড়নাটা দেখে চিনতে পেরেছি তো আমার, আর ওই ওড়নাটা মাথায় দিয়ে মাথাটা হেড করে হাঁটুটা মুড়ে বসে উনি দুটো কাগজ নিয়ে কি যেন ঘষছে। আমি ওটা দেখে চিৎকার কি করবো, আমি ওটা দেখে ওখানেই মানে পুরো সেন্সলেস হয়ে পুরো একদম পড়ে গেছি। পড়ার সময় পুরো টেবিলে মানে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছি, পুরো মুখটা কালো, মানে পোড়া টাইপের একদম মুখটা, মুখের অবয়ব কিছু পরিষ্কার নয়, আর পুরো ওনার যে বডিটা পুরোটাই কালো, মানে মনে হবে যেন একটা ছায়া দিয়ে কেউ একটা বডি যদি তৈরি করে, পুরো কালো কুৎসিত একটা মহিলা, আর হাতের কাগজটা সাদাটা পুরো জল জল করছে, উনি পুরো খসছে দুটো কাগজে, আর ওড়নাটা পুরো মাথার নিচে নামানো। ওটা দেখেই আমি পুরো সেন্সলেস হয়ে যাই। এবার এত জোরে পড়েছি, আওয়াজেই বাবা মা সব ছুটে এসছে, সেটা আমার কিচ্ছু মনে নেই। আমি যখন মানে জ্ঞানটা আসে, আমার মাথা কেটে যায়, হাত ইয়ে হয়ে যায়। উঠে যখন আমি সকালবেলা, মা ভেবেছে আমি রাত জেগে পড়ছিলাম, পড়ার চাপে হয়তো কিছু আমি নিতে উঠেছিলাম, মাকে আমি বলতেও তো পারিনি। পরের দিন সকাল থেকে আমি শুধু ওই মহিলাটা যেভাবে বসেছিল ওইভাবেই বসে রয়েছি খাটের কোনায়, এরকম হাঁটু মুড়ে যেরকম বসি না, দেখবে ভয় পেলে কুকড়ে গেলে যেভাবে বসে, পুরো সেম ওভাবে আমি ওই অ্যাঙ্গেলেই বসে আছি। এবার আমি ওভাবে বসে থাকাতেই আমার মা ভাবছে কি হচ্ছে, কি কি সিমটম, মার এই জিনিসগুলো ভালো লাগছে না, যে এরকম কেন হচ্ছে। একবার বাথরুমে পড়লাম, একবার এরকম একটা ঘটনা ঘটলো, মানে মানে কি হচ্ছে, এবার মা বুঝতে পারছে না। এবার মা যখনই ঘরে থাকছে না, আমি আমার কাবারটা পুরো খুঁজছি, কিন্তু মা যখনই আসছে যে কি খুঁজছিস, তখনই আমি বলছি জানি না তো। মানে আমার মাথায় তখন ওটাই চলছে যে ওই যে ওড়নাটা সেটা কোথায় গেল, কিন্তু ওই কথাটা আমি মাকে বলতে পারছি না যে আমি কি খুঁজছি। যখনই মা ঘর গুছিয়ে চলে যেত বা কেউ না থাকতো ফাঁকা ঘর, আমি তখনই আমার কাবার্ড, আমার বইয়ের ট্র্যাক, আমি সারা বাড়িতে শুধু খুঁজছি, কিন্তু কি খুঁজছি আমি নিজেও বলতে পারছি না, কাউকে কিছু বলতে পারছি না। আমার পুরো লাইফটা ঘর বন্দি হয়ে গেছে, আমি ঘর ছাড়া কোথাও মানে যেতে পারছি না, এমন একটা অবস্থা। সারাক্ষণ খুঁজছি, আর যখনই মা কোথাও সিঁদুর পড়ছে, টিপ পড়ছে, কেউ লাল কিছু পড়ছে, আমার ওটার প্রতি এতই আকর্ষণ হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওটা আমি গায়ে ঢেলে নিই, আমি পরে নিই। আর এটাতে মা খুব অ্যাপসেট হচ্ছে, মা ভাবছে মানে যে কি তোর কিরম হয়ে গেছিস, তুই পাল্টে যাচ্ছিস, কিরম করছিস। এটা ভাবছে যে এই বয়সে মেয়েরা, মা ভাবছে হয়তো আমি কোনো প্রেম করছি না কিছু করছি না, কারোর জন্য ডিপ্রেসড আছি, এটা এই বয়সের মাদের একটা কমন চিন্তা। কিন্তু আমি যে ঠিক কিসের মধ্যে রয়েছি আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না। এবার যথারীতি আমার এইরকম চলতে চলতে মাঝে যখন ধরো মা বেরোচ্ছে বা ধরো মা থাকছে না, তখনই আমি দেখছি
যে নিনজিনটা যখনই ধরো বেরোচ্ছে মানে গেট খুলে, তখনই আমার একটা অদ্ভুত টান হচ্ছে, আমি মানে সঙ্গে সঙ্গে ছাদে চলে যাচ্ছি। আর ও যতক্ষণ না আমাদের গলিটা পার করে যাচ্ছে ততক্ষণ ওকে দেখতেই থাকছি আমি, যে ও গেল কি গেল না। যখনই অন্যরা গেট খুলে ঢুকছে নিচ থেকে আমার কোনো রেসপন্স নেই, যখনই ও ঢুকছে তখনই আমি সিঁড়ির কাছে নেমে যাচ্ছি যে ও ঢুকলো, আমি দেখলাম। এরকম একটা সিচুয়েশন, যেটা আমার মা একেবারেই ভালোভাবে নিচ্ছে না, যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটা পছন্দ হচ্ছে না। মা ভাবছে হয়তো আমাদের মধ্যে কোনো রিলেশন হতে পারে, আমাকে যথারীতি বকাবকিও করছে, কিন্তু আমার চেহারা দিন দিন দেখে মাও ভাবছে যে এরকম কেন হচ্ছে। মা কিছু রিলেট করতে পারছে না, বাবাও টেনশনে রয়েছে, আর আমি তো কিছু বলছি না, পুরো স্পিকটি নট, পুরো চুপ। তো যাই হোক, এরপরে এইরকম চলতে চলতে হঠাৎ করে আমি মানে ওই পড়াশোনা করতে করতে আমার এক্সাম টাইম, প্রজেক্ট জমা আছে, তখন তো পড়তে যেতে হয়। আর আমি, যারা বাঘাযতীন এলাকার লোক তারা জানবে যে নাকতলায় মানে মুকুল বয়স নাকতলা স্কুলের কিছু স্যার আছেন যারা ফিজিক্স অঙ্ক পড়ায় খুব ফেমাস। তো আমি তার কাছে ম্যাথে ভর্তি হই। তো এবার ওটা হচ্ছে বাঘাযতীন থেকে অটো করে যেতে হয়। তো আমার সপ্তাহে 2 দিন ওনার ক্লাস থাকতো। এবার এক্সামের আগে বলে স্যার বলেছিল ঠিক আছে আমি যখন ডাকবো তখন আসবে, এক্সট্রা ক্লাস দিচ্ছিল। তো আমি তখন গেছি। আমি যখন যাচ্ছি, মা জানতো যে মেয়ে এই টাইমে পড়তে গেছে, এই টাইমে চলে আসবে। কিন্তু ওই সময়টাতেই আমি যাচ্ছি স্যারের কাছে পড়তে নাকতলায়, কিন্তু আমি প্রত্যেকদিন অটো ধরে চলে যাচ্ছি স্যারের ওই ক্লাসে যেদিন থাকছে, অটো ধরে চলে যাচ্ছি কোথায় বলতো? ওই যে প্রথম দিন নিনজিন্দা আমাকে বিগ বাজার থেকে উঠেছিল আমার অটোতে, রাজপুরের সেই বিগ বাজারের সামনে আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি চুপচাপ। আমি যাচ্ছি পড়তে স্যারের কাছে নাকতলার দিকে, কিন্তু ওখান থেকে আমি বাড়িতে না এসে, ওখান থেকে আমি না গিয়ে আমি অটো ধরে, কেউ হয়তো জানবে যে নাকতলা আর রাজপুর দুটো পুরো বিপরীত দিক, আমার ওদিকে যাওয়ার কথাই নয়। আমি রাজপুরের ওখানে গিয়ে বিগ বাজারের ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছি, ওখানটায় পুরো চুপচাপ দাঁড়িয়ে থাকি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে নিনজিন্দা আসে, আমাকে বলে চল বাড়ি চল, বলে অটোতে আমরা দুজনে একসাথে আসি, বাড়িতে ঢুকি। এবার মা ভাবে হয়তো এক্সামের জন্য এক্সট্রা ক্লাস দিচ্ছে, মা এগুলো জানতোই না। এগুলো তো মানে আমরা অনেক পরে গিয়ে বিয়ে করেছি, জানতো না। শুধু বাবা, যেহেতু আমার বাড়ির একদম রাস্তায় মোড়ে একটা অফিস আছে, ওখানটায় উনি বসতেন, পাড়ার আড্ডা দেওয়ার জন্য একটা বয়স্ক লোকেরা বসে, ওখানে বাবা দেখতেন মানে সপ্তাহে ওই দিনগুলো আমি আর নিনজিন্দা একসাথে আসছি। তো বাবা এটা ব্যাপারটা নোটিস করে। তো বাবা মার মধ্যে একটা আলোচনা হয়, তারা আলোচনা করে এটা ঠিক করে যে আর মেস তারা ভাড়া দিবে না। বুঝতে পারছো যে একটা তাদের ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, যে না হয়তো এটা কিছু একটা হচ্ছে, কোনো রিলেশন হচ্ছে বা কিছু হচ্ছে। তো বলে মা ওদেরকে বলে দেয় যে না আমি আর মেস ভাড়া দেবো না, একেবারে বন্ধ। তো ওদেরকে উঠে যাওয়ার জন্য 1 মাসের টাইম দেওয়া হয়। এবার তার মাঝেই আমার এসব চলছে, আমি এরকম একটা সিচুয়েশনেই রয়েছি। মানে অন্য সময় কিন্তু আমি একেবারে নর্মাল থাকতাম, কেউ আমাকে দেখে বুঝবে না, কিন্তু যখনই ও আসা যাওয়া করতো, ওদের কোনো টপিকে কথা হতো, বা কেউ ধরো আমার বাড়িতে আসছে, মানে ধরো কেউ একটু চড়া করে সিঁদুর পড়েছে, আমি তার কাছে গিয়ে একদম তাকে দেখতাম, মানে এই অ্যাবনর্মালিটি গুলো ওই সার্টেন টাইম গুলোতেই আসতো। তো মা ওদেরকে টাইম দেয়, ওরা তখন উঠে যায়। ওরা উঠে যাওয়ার পরে আমি যখন ওরা চলে যায়, তো যখন সবাই বলে যে ঠিক আছে আন্টি আপনার অসুবিধা হচ্ছে খেতে দিতে, মা বলে আমার হেলথ ইস্যু, আমি এখন আর দিতে পারবো না, আমার ডক্টর রেস্ট নিতে বলেছে, এতজনের রান্না করা পসিবল না গো। তো এইভাবে ওরা চলে যায়। কিন্তু নিনজিন্দা বলে যে আমি আর 1 মাস পর যাব, আমার রুম দেখতে একটু সমস্যা লাগবে। পুরো পিজিটা যে ভাড়া দিত, খাওয়া খরচাটা বাদ দিয়ে, যে পিজির ভাড়াটা সেটাও একাই দিয়েছে একদম। তো ওকে মা বললো ঠিক আছে তোমার ঘর দেখতে টাইম লাগবে, তুমি 1 মাস টাইম নাও। 1 মাস টাইম দেওয়ার পরে ও যায়, কিন্তু ওকে যেতেই হয়েছিল, কারণ আমার বাবা মা খুব স্ট্রিক্ট বলে দিয়েছিল, যখন দেবে না মানে দেবে না, উঠিয়ে দিয়েছিল। এবারও কি করলো যে নোংরা খেলাটা আমার সাথে খেললো, মানে যেটা অলরেডি ও নোংরা আমি একটা করেছে, নোংরা কাজও করেছে, যার এফেক্ট আমি অলরেডি 1 বছর ধরে পাচ্ছি। এটা এক্সট্রিম লেভেলে করলো কখন? দেখো একটা ওড়না নিয়ে যা করা যায়, একটা ইনার গার্মেন্টস নিয়ে কি হয়, তার এফেক্টটা আরো মারাত্মক আসে। কিন্তু ইনার গার্মেন্টস তো ওর হাতে আসার কথাই নয়। ও যখন বাড়ি ছেড়ে চলে গেল, তখন আস্তে আস্তে কিছুদিন আমি একটু ঠিক ছিলাম, কিন্তু কোথাও গিয়ে ওই লাল সিঁদুর এগুলোর প্রতি থেকে আমি বেরোতে পারছিলাম না, ওগুলো আমার ছিল মাঝে মাঝে। তো যাই হোক, যখন আমার কাছে স্টুডেন্টরা পড়তে আসতো, ও কি নোংরা খেলাটা খেললো, ওই স্টুডেন্টদের মধ্যেই একজনেরকে ও হাত করলো, যে কিনা আমার ইনার গার্মেন্টস ওর অব্দি পৌঁছে দেবে। সেটা কিভাবে না, যখন আমার স্টুডেন্টকে পড়াতাম, আমি স্কুলে যাওয়ার আগেই 7টা থেকে ধরো 9টা 9:30 অব্দি পড়াতাম, তারপর ওরা চলে যেত, আমি স্নান করে স্কুলে যেতাম। কিছুদিন যাবত আমার বাড়িতে আমার যে
ইনার গার্মেন্টস বলো, যেটা ধরো প্যান্টি বলো, সেটা পাওয়া যাচ্ছে না। মানে ধরো আমি ব্যস্ত থাকছি, আমি মানে স্নান করে আমাদের বালতির মধ্যে আমার জামা কাপড় সব রাখা হতো, কাজের মাসি এসে পরে সমস্ত বাবা মার ছাড়া জামা কাপড় একসাথে ধোয়া হতো। এবার পরের দিন যখন পড়তে যাচ্ছি দেখছি নেই, তো আমি আবার একটা নতুন নামিয়ে পরে নিচ্ছি যে ঠিক আছে কোথায় রেখেছো জানি না, আমি পরে বেরোলাম। এভাবে প্রায় 3-4 দিন কেটে যাচ্ছে, প্রত্যেক দিনই মিসিং পাচ্ছি। এবার একদিন আমি খুব রেগে যাই, যে বাড়িতে করছোটা কি তোমরা, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমি কোথা থেকে পাবো এগুলো? আবার মা বলছে তুই কোথায় রাখছিস আমরা কি করে বুঝবো, এরকম একটা কথা কাটাকাটি হয়। এবার তার মাঝেই ওইগুলো ওকে সাপোর্ট দিত, মানে ওকে পাচার করতো। এটা আমরা অনেক পরে জানতে পেরেছি যে একটা জিনিসের লোভে, বাচ্চা মানুষ তো তাদেরকে মানে খাওয়ার লোভে পিৎজা ফিৎজা এসবের লোভ দেখিয়ে সেই জিনিসগুলো নিত। এটা করার ফলে কি হলো, আমার যে অ্যাট্রাকশনটা না ওর ওপর, সেটা মারাত্মক ভাবে বেড়ে গেল, মারাত্মক ভাবে বেড়ে গেল। মানে আমি যখন অন্য কোনো ছেলে দেখছি রাস্তায়, ধরো নর্মাল যাচ্ছি বাসের মধ্যে, ওর অবয়বে যদি কেউ কারোর ফিগার হয় লম্বা, ও ছিল খুব লম্বা, এমনি আসামের ছেলেরা খুব লম্বা হয়, ও খুব লম্বা ফর্সা এরকম একজন, আমি ওর মতন কাউকে দেখলেই তার হাতটা গিয়ে ধরছি। এরকম একদিন হয়েছে, আমাদের ওখানে বাসে উঠেছি আমি, একটা লম্বা ছেলে এরকম ছিল ওর পাশে, আমি ওর হাতটা ধরে বলছি কেমন আছো নিঞ্জিন্দা। উনি হঠাৎ করে আমাকে যখন মানে ছেড়ে দেয়, তখন আমি বলি আচ্ছা আচ্ছা সরি সরি, মানে এরকম আমার সাথে ঘটতে থাকে। তো একদিন আমি এরকম যাচ্ছি, যেদিন আমার এই ঘটনাটা কি করে সামনে আসলো, কি করে আমরা ধরতে পারলাম, আমরা কিছুই ধরতে পারছিলাম না, শুধু অ্যাবনর্মালিটি গুলো চলছিল। ও চলে যাওয়ার পরে কিছুদিন ঠিক ছিল, আবার এই কিছুদিনের গ্যাপে মারাত্মক ভাবে বেড়ে গেল। বাড়িতে আমি সবসময় ধরো কেউ কথা বলছে, একটা অন্য টপিকে কথা হচ্ছে, হট করে আমি নিঞ্জিন্দার টপিকে কথা বলতে শুরু করলাম, যে হ্যাঁ আমাদের যা ছেলেগুলো ছিল, ইঞ্জিনটা তো খুব ভালো, ওর তো এটা ভালো, কি সুন্দর গলা, ওকে নিয়ে কথা বলতাম। ইঞ্জিন যে কোথায় গেল কোথায়, এরকম একটা পাগলামি করতাম, পাগলাটে টাইপের, যেটা আমার বাবা মা প্রথমে বকতো আমাকে, কিন্তু তারপরে বুঝবো যে এটা আমার মেয়েটা করছে না, এরকম সমস্ত পাগলামি। আর তার মধ্যে মাঝে মাঝে আয়নাতে চলে যাওয়া, আয়নাতে গিয়ে কোথাও একটু সিঁদুর পেলে সিঁদুর, মানে একদিন তো এমন হলো আমি সিঁদুর কপালে ছুঁয়ে বলছি যে নিঞ্জিন আমাকে সিঁদুর পরাচ্ছে, নিঞ্জিন আমাকে সিঁদুর পরাচ্ছে। আমার মা তখন মানে প্রথমবার রিয়াক্ট করে ফেলে এটা দেখে, বাট যেদিনকে আমি মানে এরকম একটা স্থিতিতে মা আমাকে ধরে, যে সিচুয়েশনটাই আমি তোমাকে বলছি, যেদিন আমরা ধরতে পারি জিনিসটা, আমি পড়তে যাচ্ছি আমাদের পাড়ায়, ওখানে একটা থান আছে, যে থানে ওখানে অনেকের বিয়ে হয় বুঝলে তো। এবার বিয়ে হচ্ছে মানে মানে অনেকে যারা মন্দিরে বিয়ে করে না, সেরকম বিয়ে, ওরকম একটা বিয়ে হচ্ছে। আমি তখন পাস করছি, মানে পড়তে যাচ্ছি। এবার আমি মন্দিরটাতে না ঢুকে আমি মন্দিরের গেটের বাইরে থেকে বিয়েটাকে দেখছি, ওপেন হচ্ছে তো, দেখবে থানের বিয়েগুলো তো ওপেনই হয়, অত ঘেরা টেরা থাকে না মন্দিরে যারা বিয়ে করে। তো বিয়ে হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটা দেখছি। আর যাদের বাড়ির বিয়ে হচ্ছে আর কি, যে বাড়ির ছেলে মেয়ে, তাদের যে আত্মীয় স্বজনের মধ্যে 2-1 কাকু কাকিমা আমাকে চেনে, তারা কিছু ভাবেনি, যেহেতু আমার পাড়ারই মন্দির, আমি ওখান থেকে পাস করছি, কোনো অসুবিধা নেই। এবার আমি হট করে দাঁড়িয়ে গিয়ে দেখছি বিয়েটা, ওদের যজ্ঞ হচ্ছে, ওদের মালা বদল হচ্ছে, ওদের খৈদান হচ্ছে, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ঠিক সেই অ্যাক্টিভিটি গুলোই করছিলাম। মানে ধরো ওরা মালা বদল করছে, আমি নিজেই নিজেকে এরকম মালার ইঙ্গিতে হাতটাকে, আমার হাতে তো মালা নেই, আমি মালার ইঙ্গিতে হাতটাকে পরাচ্ছি। ওরা খৈদান করছে, আমি মাটি তুলে গিয়ে খৈদান করছি। তো মানে ওদের যে ফ্যামিলির মধ্যে 2-1 আমাদের পরিচিত, যে তো লোকাল, তো তারা দেখছে জিনিসটা যে ও এরকম করছে, তাও ততক্ষণ কেউ কিচ্ছু বলেনি, যে ঠিক আছে ওরা বিয়ে নিয়ে ব্যস্ত। হঠাৎ করে যখন ওই মেয়েটির সিঁদুর দান হচ্ছে, বুঝতে পারছো, মানে বিয়ে হয়েছে, এবার সিঁদুর দান হবে, লজ্জাবস্ত্র দান হবে, হঠাৎ করে আমি আমার কাঁধের ব্যাগ ট্যাগ গুলো পুরো ছুঁড়ে ফেলে দিয়ে আমি দৌড়ে গিয়ে মেয়েটার কপাল থেকে সিঁদুরটা জাস্ট ফেলে দিই। আর সেই সিঁদুরটা আমার সারা হাতে মুখে মেখে, সিঁদুরদানের যে বস্ত্রটা ছিল সেটাকে টেনে নিয়ে আমি মুখটা পুরো ঢেকে ফেলি, মানে মুখটা আমার পুরো ঢাকা, পুরো মুখটা আমি সিঁদুর লাগিয়ে ফেলেছি সারা মুখে কপালে, আর মুখটা ঢেকে আমি ওখানে খালি নিঞ্জিনের নাম নিচ্ছি। আর করতে করতে ওখানেই আমি পুরো দাঁড়িয়ে রয়েছি, মানে ওখান থেকে আমি যাবো না। তো সবাই আমাকে মানে বুঝতে পারছে তার একটা বিয়ে হচ্ছে, আর আমি পুরো এরকম একটা সিন করে ফেলেছি ওখানে। এবার সবাই আমাকে টেনে টেনে গিয়ে একদম সাইডে নিয়ে গেছে, তারপর লোক জানাজানি হতে, পাড়ায় খবর এসছে, মা তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে, দেখো লোকালের সমাজে এটা একটা লজ্জার জিনিস যে আমি এরকম একটা ঘটনা করেছি, পাড়ার মধ্যে যেহেতু বাড়িতে খবর আসতে মানে 15-20 মিনিটের বেশি সময় একদম লাগেনি। মাকে জাস্ট বলাতে মা বলছে কি বলছো, ও তো পড়তে গেছে। মা তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে আমাকে কোনো রকমে ধরে ঘরে আনে। আর যখনই ঘরে আনে, আমি আর আমার মধ্যে নেই,
মানে এতদিন আমি সিঁদুরটা ঘরে নিজে নিজে পরতাম, কিন্তু কপালে ঠেকাতাম, কিন্তু ওই দিনকে আমি পুরো মেয়েটার সিঁদুরটা পুরো ঘেটে নিয়ে নিজে তো মেখেইছি, আর লজ্জা বস্ত্র দিয়ে ওই যে মুখ ঢেকেছি। মানে অদ্ভুত একটা সিচুয়েশন। আমি ঘরে এসে আমার মা বলছে এটা আমার মেয়ে না, মারা এটা আমার মেয়ে হতে পারে না। মানে বুঝতে পারছি। আমি ফেস টু ফেস দেখা করেছি, কথা বলেছি, ঠিক আছে, হম। বাট এতটা এক্সটেন্ড অব্দি জিনিসটা গেছিল এটা ফিল করতে পারিনি আমি। মানে এটা মানে এই এপিসোডটা, মানে এই কথাগুলো, মানে আমার বাবা মা আর আমাদের মানে আমার পরে এটা তুমি ফার্স্ট যাকে আমি এটা বলছি। মানে আমি তোমাকে বলেছিলাম যেটা যখন বলবো আমি রিপিট আমি করতে পারবো না, আমি চাই না এই লেসনটা ভুলে যেতে। মানে আমার মা লিটারেলি আমাকে দেখে ভয় পাচ্ছে যে এটা আমার মেয়ে হতেই পারে না, মানে মুখটা খুলছি না কোনো কারণে। এবার মা যখন এসব হয় তখন পাড়ার মানে আমার যে রিলেটিভ আর কি, তারা যখন আসে তারা বলছে এটা এইভাবে যাবে না, এটা কবে থেকে হচ্ছে। তখন ওরা একজন সত্যি একজন ভালো একজনের খোঁজ দেয়, আর যার সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমি তার কাছে ভীষণ ভাবে ব্লেস, তার জন্য আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি, বা তারপরে গিয়ে আমি বলতে পারো আমার এই জগতে আমি এসেছি এইগুলো শিখার আমি নিজেই। তো যখন তাকে ডাকা হয়, সে জাস্ট এসে আমাকে দেখে, সে যখন আমার রুমে ঢুকছে, আমি তখন মানে বলছি, আমি ওনাকে তুই তোকারি করছি, উনি একটা বয়স্ক মানুষ, ওনাকে আমি তুই তোকারি করছি যে বেরিয়ে যায় এখান থেকে, আমাদের মধ্যে তুই আসবি না। আমি বারবার ওনাকে বলছি তুই এখান থেকে বেরিয়ে যা, আমাদের মধ্যে তুই আসবি না। হাতে টাতে তখনও সেই সিঁদুর লেখা, মানে কারোর শক্তি হয়নি যে আমাকে টেনে গিয়ে আমার ওই হাতের সিঁদুর বা আমার গায়ের সিঁদুর মোছাবে। তা উনি তখন বলল যে ওকে যা দেখার আমি দেখেছি, ওকে কেউ ডিস্টার্ব করবেন না, দরজাটা বন্ধই থাকুক, ও কিচ্ছু এখন করবে না, খেতেও চাইবে না, কিছু করবে না, আপনারা ওকে ওর মতো ছাড়ুন, আমি এটার ব্যবস্থা করছি। তখন উনি ওনার যে জপে না কিসে বসে উনি ওটা দেখলেন। উনি দেখার পরে উনি তখন পুরো আমাকে মানে মাকে জিজ্ঞেস করলেন যে কি কি হয়েছিল। উনি তারপরে উনি ওনার সাধনা থেকে জানতে পারলেন যে কোনো বস্তু গেছে আপনাদের বাড়ি থেকে, কোনো ওর কোনো ইউজড জিনিস বা কিছু। তখন মা বলে যে না আমি তো এরকম কিছু দেইনি, বা আমি তো এরকম না। আবার হঠাৎই মার মনে পড়ে না একবার আমি দিয়েছিলাম ওই ছেলেটিকেই যার নামও বারবার নিচ্ছে। উনি জিজ্ঞেস করে যে এই ছেলেটি কে, নিমজিনটা কে, ওকে কোনো প্রেম করতো বা কিছু। মা বলছে এরকম কিছু ছিল না, এই ব্যাপার ছিল। তখন মা বলে যে আমি একটা ওড়না দিয়েছিলাম ওকে, ওরই ওড়না ছিল যেটা ওর ব্যবহৃত ছিল, কিন্তু সেটা তো মানে অনেকদিন আগে, মানে সেটা তো এখনের নয়। তখন উনি বলেন যে ঠিক আছে, একটা ওড়না যে কতটা মারাত্মক হয়, তবে একটা ওড়নার এফেক্ট এটা নয়, আপনি ওকে আজকে এরকম ভাবেই রাখুন, আমি আপনার সাথে কালকে কথা বলবো। তো উনি বাড়ি চলে যান। উনি গিয়ে ওনার প্রসিডিওর যা কিছু ছিল, উনি আমার মাকে ফোনে বলেন যে আপনি খোঁজ নিন যে ওর ইনার গার্মেন্টস কোথায় কোথায় গেছে। তখন মা বলেছিল যে মিসিং হয়েছিল, কোথায় মিসিং হয়েছে মা জানে না। তো মা বলছে ঠিক আছে আমি দেখবো। এবার কি হয়, মা তারপর থেকে খেয়াল রাখে, তারপরের দিনটা পুরো খেয়াল রাখে। এবার আমাকে দেখতে যারা আসে, যে আমি যাদেরকে পড়াই, আমার স্টুডেন্টদের মাদের বলা হয় যে না ও এখন পড়াবে না, বলা হয় এই সপ্তাহ বলা হয় না, বলা হয় পড়াবে না। কিন্তু আমার এই ঘটনাটা কি হয়েছিল একটু জেনে গেছিল লোকজন, যেহেতু মা নিয়ে এসেছিল পাড়ায় রিক্সা করে, কিছু লোকজন তো আশেপাশে জেনেই ছিল, কেউ এতটা জানেনি, জেনেছিল ওর মেয়ে একটা কিছু কাণ্ড ঘটিয়েছে। তো যথারীতি আমার যে স্টুডেন্টটাকে নিমজিন ওই জিনিসটা নিত ওর কাছ থেকে, তার মা ওকে নিয়ে আসে। এবার ওই ছেলেটি জানে মা কথা বলছে বলুক, আমি আজকেও তো একটা সুযোগ আছে আমার, বালতি থেকে একটা আমি তুলে নেব। তো ও কি করেছে, ওই দিনকেও একটা ইনার গার্মেন্টস আমার বালতি থেকে তুলতে গেছে। আর মা কথা বলে যখন বেরোচ্ছে, মা টিভিতে, মানে টিভিটা বন্ধ থাকলে দেখবি টিভির কাছে রিফ্লেক্ট হয় যে ওই পাশে কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, যেটা গ্লাস একটা। তো মা ওর মার সাথে বসে বসে টিভির ঘরে কথা বলছে। এবার মা দেখছে ছেলেটি বেসিনের নিচে যেখানে বালতিটা রাখা ওখান থেকে কিছু একটা তুলছে। মা সঙ্গে সঙ্গে সর হাতটা ধরেছে, বলছে তুই এটা কি করছিস। বলছে না কিছু না কাকিমা, কিছু না, আমি তো হাত ধুতে এসেছিলাম। আমি তো, বলছে হাত ধুতে এসছিস, তাহলে এটা তুই কি করছিস। তারপর ওকে যথারীতি সবাই মিলে প্রেশারাইজ করাতে ও তখন বলে যে নিঞ্জিন্দা আমাকে এরকম, মানে ও তো আর নিঞ্জিন্দার কথা জানতো না, নামও জানতো না। ও বলতো একটি দাদা আমাকে বলতো এটা এনে দিলে, ও আমাকে রোজ পিৎজা খাওয়াতো, পিৎজা বার্গার এটা ওকে খাওয়াতো। তো মা তখন সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে যে দাদা, কারণ নিঞ্জিনকে অনেকবার ফোন করা হয়েছে, ও ফোনও ধরতো না, পুরো সুইচ অফ ওই নাম্বার। মা অনেকবার, যখন আমি ওর নাম এতবার নিতাম, তো মা ওকে ভেবেছে একবার কথা বলবে বা কিচ্ছু করতে পারেনি। বাড়ি থেকে চলে যাওয়ার পর ও কোনোদিন সামনেও আসেনি, জাস্ট দূর থেকে এটা করেছে। তখন উনি যখন জানলো, উনি পরের দিন বললো পুরো ঘটনাটা, যে দেখো ওর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে পুতুলের বিয়ে,
এই জিনিসটা আমি জানি না তোমরা জানো কিনা, আমারও কোনো আইডিয়া ছিল না। পুতুলের বিয়ে ব্যাপারটা পুতুলের বিয়ে ব্যাপারটা হচ্ছে, ও যে আমার জিনিসটা নিয়ে গিয়েছিল না, মানে যে ওড়নাটা প্রথমে নিয়ে গিয়েছিল, প্রথমে প্রাথমিকভাবে ও যেটা করিয়েছিল, যেটাকে আমরা এখন বলি যে ডলে যে ক্রিয়াটা হয় সেটা হয়। ও কি করেছিল না, একটা পুতুলের মধ্যে যার আত্মাকে ইনক্লুড করেছিল, একটা মেয়ের আত্মা, যেই মেয়েটার বিয়ে ভেঙে গিয়েছিল, এরকম কোন আত্মাকে ইনপুট করিয়েছিল একটা পুতুলের মধ্যে। আর সেই মেয়েটা বিয়ে ভেঙে গেছিল বলে সে গায়ে আগুন দিয়েছিল। তার জন্যই যেদিন আমি ওই লেখার ঘরে বসে ওই খসখসে আওয়াজটা শুনছিলাম, তার অবয়বটা পুরোটাই কালো ছিল, পোড়া ছিল। বুঝতে পারলে? মানে এটার সাথে উনি যখন বলে, পরে আমরা এগুলো সব লিঙ্ক করতে পেরেছি, তখন তো এগুলো লিঙ্ক করা জাস্ট অসম্ভব। উনি একটা পুতুলের মধ্যে আত্মা ইনকর্পোরেট করেছিল ও কামাখ্যায় গিয়ে কোনো একটা তান্ত্রিক ধরে, যার কিনা ওই পুতুলের মধ্যে যে আত্মাটা ছিল, সেই আত্মাটা ছিল একটা মেয়ের, যার কিনা বিয়ে ভেঙে যাওয়ার ফলে ওর ডিপ্রেশনে করেছিল। সেই আত্মাটা ওখানে ইনকর্পোরেট করে আমার ওই ওড়নাটাকে দিয়ে ওর সাথে বিয়ে দিয়েছিল। বুঝতে পারলে? তাই জন্যই আমার ওই সিঁদুর, শাখা, টিপ এগুলোর সাথে আমি দেখলেই আমার মনে হতো যে এটা আমি পরবো, ওটার প্রতি আমার অ্যাট্রাকশন, আমি ওটাই পরতে চাই। মানে যেহেতু ওই মেয়েটা পরতে পারেনি, সেহেতু ওর এটাই মনে হতো যে আমি ওটাই পরবো। বুঝতে পারলে জিনিসটা? মানে পুরো এইরকম ভাবে ও একটা ক্রিয়া করে এসেছিল। তারপর থেকেই অ্যাট্রাকশন আমাদের শুরু। আর তারপরে যখন ইনার গার্মেন্টস নিয়ে ও ক্রিয়াটা করলো, সেটা অ্যাট্রাকশনটা আরো বাড়িয়ে দিল। মানে এবার ওটা হয়তো ওর ইন্টেনশন হয়তো ছিল যে অ্যাট্রাকশনটা এই লেভেলে চলে যাক, যাতে আমি যেখান থেকেও সেই জায়গাগুলোতেই বারবার যাই। আর আমি যে ওই যে বিগ বাজারের ওখানেও চলে যেতাম, ওখানে গিয়ে আমি ওকেই খুঁজতাম যে কোথায় গিয়ে হয়তো ইন্টিমেট হওয়া যায় বা কিছু। বাট ডিভাইন গ্রেস, ভগবানের অনেক কৃপা যে আমি এত দূর আমার সাথে আর জিনিসটা যায়নি। ওই পজেস হওয়া বা যেই হওয়া অত দূর আমার দেখতে হয়নি। তার আগেই আমি জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। এটার জন্য আমি মানে নিজেকে ব্লেসড ভাবি। তো যখন উনি ক্রিয়াটা রিমুভ করেন, এবং তুমি বিশ্বাস করবে না যে 2-3 দিন উনি পরে ক্রিয়াটা রিমুভ করিয়েছিল, 2-3 দিন আমি টানা স্নান করিনি, আমি ওই সিঁদুর কাউকে মুছতে দিইনি। আমি লিটারেলি পুরো একদম ওইভাবেই, যেভাবে মুখটা আমি ঢেকেছিলাম, যেহেতু মুখটা পোড়া ওই মেয়েটার ছিল, তাই ও মুখটা কারোর সামনে আনতে চাইতো না। যখন আমি আঁকার সময়ও ছবিটা ওনার দেখেছিলাম, তখনও মুখটা কিন্তু ওনার ওড়নাটা দিয়ে ঢাকাই ছিল। এবং যখন ও সিঁদুর দানের পরে ওনার লজ্জা কাপড়টা আমি টেনে এনেছিলাম, সেটাও কিন্তু আমি দেখতে পাইনি, মানে মুখটা আমি ঢেকে রাখতাম ওই কারণেই। তো যখন উনি ক্রিয়াটা রিমুভ করায়, তারপরে গিয়ে আমি মানে একদম শান্ত হয়ে ঘুমিয়ে যাই। তারপরে যখন আমি সেন্সে আসি, আমি দেখছি আমার পুরো সিঁদুর টিঁদুর শুকিয়ে গেছে, কিন্তু আমাকে কেউ হাত ধোয়াতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। ওই রকম ভাবেই আমি ছিলাম, ওই রকম ভাবে আমার সারা গায়ে গোটা, মানে যতটুকু আমার, মানে আমি পুরো একদম ওই, কি বলবো, আমি ওয়ার্ডটা ইউজ করতে পারছি না, আমার যে ঘর, সেখানেই আমি আমার সমস্ত টয়লেট বলো যা বলো আমি ওখানেই করছি। আমি জলে বাথরুমে কোথাও যাইনি। বুঝতে পারছো কি? মানে ওই 3টে দিন, যতদিন উনি টাইম নিয়েছেন আমার ক্রিয়াটা কাটাতে, আমি আমার বেডরুমটাকে মানে জাস্ট একটা নরকখানা বানিয়ে দিয়েছিলাম। মানে আমার কোনো সেন্স নেই যে আমি ঘরে বাথরুম করছি, পটি করছি, আমি ইয়েতেই রয়েছি, সিঁদুর লাগা অবস্থায় আমি জাস্ট ওইভাবেই ওখানেই রয়েছি, আমাকে কেউ বার করতে পারেনি। তোমার মা বাবা যখন তোমায় দেখেছেন তখন কি ফিল করেছো? মানে তোমাকে তো মা আমি ওটা, হ্যাঁ, সেটার সাথে আমি যখন এই জিনিসটাকে কল্পনা করছি, তুমি যখন বলছো, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। মানে তুমি মানে ভাবতে পারবে না কি, মানে মানে ওই টাইমটা গেছে আমার বাবা মার প্রতি। আর আমার মা ভীষণ মানে সফট হার্টেড, বুঝলে তো, মানে উনি সবাই খুব আপন করে নেয়। মা মানে কাঁদছে, কিন্তু মার কথা তো আমি শুনছি না, আর আমি খুব বাধ্য। মানে আমার এখনো আমাদের পাড়ায় তুমি খোঁজ গেলে দেখবে, মানে আমার বাবা মার সাথে আমার বন্ডিং খুব ভালো। মানে সবসময় বাবা আমার ফ্রেন্ড, কারণ ওরা আমাকে কখনোই আটকায়নি, আর সবসময় ওপেন মাইন্ডেড, আমরা খুব ভালো একসাথে এনজয় করি। আর ওই সময় আমার মা বলছে যে এটা আমার মেয়ে না, এরকমও করতে পারে না। যখন উনি সব বললো, তখন আমার মা শুধু ওনাকে বলছে, ওকে ভালো করে দাও, ও কি আগের মতো আর হবে না। উনি বলছে একটু সময় দাও। 2-3 দিন উনি সময় নিয়েছিলেন, তারপরে উনি এই ক্রিয়াগুলো রিমুভ করিয়েছিলেন। সেই 2-3টে দিন আমার ঘরে, মানে বুঝছো, মা দরজা খুলছে, আমাকে খাওয়াতে আসছে, আমি মাকে কাছে আসতে দিচ্ছি না। মানে ওই যে জেলখানায় যেরকম খাবার দেয় না, মা ওরকম, মানে আমাকে ছুড়ে দিলে আমি হয়তো একটা রুটি খেলাম, ইচ্ছা হলো তো একটা রুটি খেলাম, না খেলে প্লেটটা ছুঁড়ে দিচ্ছি। মানে মা কাঁদতে কাঁদতে খাবার দিতে আসছে, আবার দরজা বন্ধ করে যাচ্ছে। কেয়াদি, তোমার এই জিনিসগুলোর মেমোরি আছে, মানে যখন এগুলো হচ্ছিল?
না, আমার কোনো মেমোরি নেই। আমি শুধু যখন আমার এখনো মনে পড়ে যে যখন আমি আলটিমেট এই ক্রিয়াটা রিমুভ হয়, আমি কোথায় ঘুমিয়ে পড়েছিলাম, আমি যখন উঠেছি তখন মা আমাকে বলছে, মানে আমি উঠেছি, আমি ওই শাড়িটা তখনও রাখা পাশে, আমি তখন আর সবাই আমার দিকে তাকিয়ে আছে, মানে উনি হয়তো কোনো টাইম দিয়েছিল যে এখন উঠবে আস্তে আস্তে, উনিও এসছে। এবার আমি আমি মানে আমার তখন একটা লজ্জা লাগছে, গা তো নোংরা, পুরো গা ফা একদম মানে ভীষণ ভাবে নোংরা অবস্থায় আমি রয়েছি। আমি বলছি, কি মা, আমি এরকম মানে স্নান করিনি আমি কি? মা বলছে না না, করবি তো, এখনই করবি, চল। তো এটাই আমার মনে পড়ে যে আমি তারপরে উঠে আমি একটা শাওয়ার নিয়েছিলাম, আর তারপরেই গিয়ে সবকিছু আমি যখন বলি, মানে আমার অনেক দিন পরে তারপরে গিয়ে আমি আবার মানে মা আমাকে সব বলেছিল খুলে, তারপর থেকে আমি মানে এটা একটা কি বলতো, এটা একটা লেসন আমার তরফ থেকে। তুমি প্লিজ এটা মানে তোমার পডকাস্ট যারা শুনছে, আমি জানি প্রচুর লোকে শোনে, এই বয়সের মেয়েরা 15-16 বছরের মেয়েরা না একটা ফুলের মতো থাকে, আমাদের কোনো আইডিয়াই থাকে না বাইরে কি চলছে না চলছে। আমরা ওই সময় বিয়েটা আমাদের কাছে একটা আতঙ্ক, কারণ মেয়েরা বড় হলেই বিয়ে বিয়ে একটা ব্যাপার আছে, আর আমরা আজকালকার মেয়েরা চাই না এত তাড়াতাড়ি বিয়ে করতে। তাই জন্য আমার কাছে ওটা আতঙ্কটা, মানে একটা ভুলকে কাটাতে গিয়ে আমি যে কি পাল্লায় পড়েছিলাম, মানে এটা আমার কাছে একটা বিভীষিকাময় ঘটনা, একটা পেন। মনে হয় না কেয়ারি, সেটা হচ্ছে যে এটা তোমার গ্রহের ফের ছিল পুরো। কারণ দেখো, তুমি ইনিশিয়ালি বিয়ের ব্যাপারটা কাটাবার জন্য পিওর ইন্টেনশন নিয়ে 1 বছর যে ভালোভাবে থেকেছে, যাকে হয়তো একটু হলেও বিশ্বাস করো, তার গেছো, সেই তোমাকে একটু অন্যভাবে দেখলো, শাড়িতে দেখলো, একটু মনে হলো যে একটু বড় বড় লাগছে, একটু ম্যাচিওর লাগছে, ভালো লাগাটা স্বাভাবিক, সেটা ওই যে কোনো ছেলে মেয়ের একে অপরতেই পারে। কিন্তু তাই বলে তার উপরে এরকম ক্রিয়া, মানে এটাই, মানে এটা মেনে নেওয়া যায় না। মানে এটা আমার জীবনটা পুরো নরক। মানে যদিও সত্যি জেনুইন ভালো লাগা থাকতো, সে কিন্তু এটা করবে না, ওর শুধু একটা লাস্টার ছিল। তো বা মানে যেরকমটা হয়, প্রপোজ করতো, হ্যাঁ প্রপোজ করতো, আমাকে ডিরেক্ট বলতো, তখন হ্যাঁ না বললেও হয়তো পরে বলতাম বা কিছু হতো, কিন্তু এটা ওর মানে বোঝা যায় এটাই যে এটা ভালোবাসা থাকে না, ওটা থাকে লাস্টার। ও চেয়েছিল যে ডাইরেক্ট তো আমি ওকে নিতে পারবো না, কারণ আমি খুব রেস্ট্রিকশনের বাড়িতেই থাকতাম, তো এই সমস্ত মাধ্যমে ওর ওপরে আমি অ্যাট্রাকশন বাড়াবো, আর তারপরে এতটাই বাড়িয়ে নেব যাতে ও আমার সাথে মানে সেক্সুয়াল পর্যায়ে যেটা যায়। মানে তার জন্য মানে আজকালকার ছেলেমেয়েরা হয়তো অন্যভাবে, কেউ হয়তো ডাইরেক্ট করে, কিন্তু ও এখানে যেহেতু মানে ঘুরিয়ে খেলেছে আর কি, মানে অনেক মাথা লাগিয়ে জিনিসটাকে এক্সিকিউট করতে চেয়েছে। মানে লাস্টের ক্রিয়াটার পরে তো আমি হয়তো এরকমই সিচুয়েশন আসতো, হয়তো জানি না কি হতো, হয়তো ওকেই খুঁজে ওর সাথেই কিছু হয়েও যেত এতদিনে। তো ভগবান আমাকে এমন একটা জায়গায় ইন্টিমেট করে দিয়েছে, মানে আটকে দিয়েছে, যেখানটায় আমার মানে অন্তত ততদূর যায়নি। কিন্তু আমার ওই একটা বছরের যে মানে সময়টা, তুমি বিশ্বাস করবে না, আমি একটা জিনিস বলি, আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি, এইচএস এ গিয়ে আমি শুধুমাত্র ফার্স্ট ডিভিশন, না লেটার না কিছু। এটা আমার কাছে মানে যখন আমার মানে, কারণ ওই ঘটনার পরে আমার এইচএস এসছে, আমি তখন কি করে প্রিপারেশন নেবো বলতো? আর এইচএস কি সায়েন্সের এইচএস কি অতটাই সোজা যে আমি চট করে প্রিপারেশন নিয়ে নিতে পারবো? সেটা হচ্ছে যে মানে দুজনেই পড়াশোনায় ভালো কিনা জানি না, বলা যায় কিনা, ঠিক আছে, বোর্ডের ছিলাম তো আমরা, তোমরাও মাইক্রোবায়োলজি ছিল, আমারও মাইক্রোবায়োলজি ছিল, জিনিসটা আমি খুব রিলেট করতে পেরেছি। এবার দেখো, পড়াশোনার জায়গাটাও বেশ কিছু জায়গায় তোমার সাথে আমি রিলেট করতে পেরেছি। এবার তোমার ওই সময় এরকম টাইপের একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের জন্য তুমি প্রপার একটা রেজাল্ট করতে পারোনি, শুধু তোমার একার ঘটনা নয়, আমি কিউরিও ফাইটে এরকম অনেক ধরনের কেস শেয়ার করেছি, অনেক মানুষ যোগাযোগ করে স্পিরিচুয়াল হেল্পের জন্য আমার সাথে কথাবার্তা বলে, বা তুমিও দেখেছো তোমার লাইফে, ঠিক আছে, বয়সে মেয়েদের এমন একটা সাইকোলজি, আর টিনেজার সব থেকে বড়, এই সময় অনেকে অনেক ধরনের ভুল করে ফেলে, যেটা আর কখনোই মানে কি বলবো মানে রিকভার, মানে ধরো তুমি বাই গড গ্রেস তুমি কিছু করোনি বা তোমার সাথে কিছু হয়নি, এরকম তো অনেকে আছে যারা এই সময় ধরো পালিয়ে গেল, বিয়ে করে নিল, কেরিয়ার শেষ হয়ে গেল, লাইফ শেষ হয়ে গেল, মানে ধরো অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মানে কি বলবো মানে 18 হয়নি তারা প্রেগনেন্ট হয়ে গেছে, তারপরে সেই ছেলেটা তাকে দেখছেও না, মন উঠে গেছে মেয়েটার প্রতি। মানে এই জিনিসটা খুবই রিয়ালিটি, জায়গা যে এটা রিয়ালিটিতে হয়, তার
তোমার যে হররের যে অ্যাসপেক্টটা, ব্ল্যাক ম্যাজিকের যে অ্যাসপেক্ট, এটা সত্যি কথা বলতে এখন আমি যেটা দেখতে পাচ্ছি জানো তো, আমাদের এই ইস্টার্ন সাইড বলো আগে অ্যাক্টিভ ছিল এই শাক্ত রিচুয়ালসের জন্য। এখন ইন্ডিয়াকে কনসিডার করো, এই তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই জিনিসটা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আর মানে আগে একটা ছিল মানুষের কি আমার তোমার সাথে পোষাচ্ছে না, ঠিক আছে মুখের উপর যা আসলো বলে দিলাম। এখন হচ্ছে মুখে কেউ জবাব দেয় না, এখন সেটা পেছন থেকে তাকে মারার চেষ্টা করে, মানে এমন ভাবে যে তার পুরো লাইফটা হেল বানিয়ে দেয়, পুরো নরক বানিয়ে দেয়। এবার তুমি কি করবে? মানে রিভেঞ্জটা ওইভাবে নেওয়া হয়। মানে ব্ল্যাক ম্যাজিকটা যে ভালোভাবে কেউ কাউকে ইউটিলাইজ করবে তা না, এখন সবাই শুধু ইন্টেনশনালি চায় যে কিভাবে আমি প্রতিশোধ নেব, কি করে আমি ওইভাবে, মানে এটা এখন খুব একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যা দেখা যাচ্ছে। ওই কারণেই আমার এই পথে আসা বলতে পারো। মানে আমার ওই মানে এক্সপেরিয়েন্সটার পরে গিয়ে আমি তারপরে এই সমস্ত দিকে আমি তখন অনেক আলোচনা হয়েছে ইন ফিউচার আরো। মানে আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, 2019 থেকে তো কিউরিওফাইড স্টার্ট করেছি, ঠিক আছে? ইনিশিয়াল বেসিসে পজিশনের কেস খুব বেশি আসতো, হরর যেগুলো সুপারন্যাচুরাল এন্টিটি বা কোনো মানে নেগেটিভ এনার্জির মাধ্যমে যে ব্যাপারটা, এই জিনিসটা অনেক ডিল হয়েছে। বাট আমি দেখছি যে গত 1-1.5 বছর 2 বছর, ঠিক আছে, এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা সাডেনলি খুব রাইজ করেছে। এটা রাইজ নাকি মানে আগে সামনে আসতো না এখন সামনে আসছে তার জন্য ব্যাপারটা? তোমার কি মনে হয় রাইজ করে? আমার যেটা মনে হয় কি বলতো, এখন মানে আগে তো এগুলো ছিল, আগে কিন্তু এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, নোংরা ব্ল্যাক ম্যাজিক করার মতো এফিশিয়েন্ট লোকজনও অনেক বেশি ছিল। আর এখন তারা কিন্তু মার্জনা করে সেই সমস্ত কাজগুলো সেই লেভেলে করতো, মানে যাদের সাথে হতো তো সেই লেভেলে হতো। আর এখন কি হয়েছে, এত সস্তার লোকজন বেরিয়ে গেছে, তারা কম চার্জে তারা এই সমস্ত টুকটাক করে দেয়, তাতে ভালোটা কিছুই হয় না, কিন্তু খারাপটা এমন ভাবে ঘটে যায় যেটাকে সব ক্ষেত্রে মানে সলিউশন করাও যায় না। মানে এমন নয় যে সবকটা কেস তুমি সলিউশন করতে পারবে। আগেকার দিনে যে কেসগুলো থাকতো, সে একটা পন্থাতে ব্ল্যাক ম্যাজিকটা করলো, তাই যদি অপোজিট দিকে ভালো কোনো লোকের পাল্লায় তুমি পড়ো, সে ওই পন্থাটাকে প্রপার ওয়েতে রিমুভ করলো। মানে খারাপটাও এফিশিয়েন্ট লোক দিয়ে হতো, ভালোটাও এফিশিয়েন্ট লোক দিয়ে হতো। আর এখন যেটা হচ্ছে, দু তরফেই এটা মুশকিল। এখন লোকে ব্ল্যাক ম্যাজিক করছে ঠিকই, কিন্তু ধর এটা করে দাও, যা হোক করে ওর ক্ষতি করো, যা হোক করে। এবার সেটা করতে গিয়ে যে লোকটা করছে সেও কোনো পন্থা ওয়াইজ করছে না, সেও যে যতটা তার গুণ আছে সে একদম ঢেলে তার একদম লাইফটাকে হেল্প করে দিচ্ছে। আর যখন তুমি রিমুভ করাতে কারোর কাছে যাচ্ছ, সে এবার কোনো আতা পাতাই পাচ্ছে না যে আমি কিভাবে এটা রিমুভ করাবো, সে এবার তাকে ঘোরাচ্ছে। তার ফলে জিনিসটা থেকে যাচ্ছে সমাজে, সে ওই এফেক্টটা থেকে পুরোপুরি কিওর হতে পারছে না। তাই জন্যই এখন ব্ল্যাক ম্যাজিকটা এত শোনা যাচ্ছে, কারণ এফেক্টটা কিওর করা যাচ্ছে না। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেক বড় একটা ঘটনা। একটা সামান্য কাউকে হেল্প করতে গিয়ে তার একটা গলা খারাপ বলে, তার বলে, আমার মা তো ইন্টেনশনালি কিছু করেইনি। একটা সাধারণ যদি তুমি বাড়িতে থাকো, হেল্প চাও, এটুকু সে করতেই পারে। তো আজকে সেই জিনিসটা তাকে বিশ্বাস করে দিয়েছিল, সে কি করলো, ওটাকে একটা পুরোপুরি নেগেটিভ অ্যাসপেক্টে নিয়ে গিয়ে আমার সাথে এত কিছু করতে সে একবারও লজ্জিত বোধ করলো না। যে একটা মানে মেয়ের কেরিয়ার তো গেলই, মানে তারপরে হচ্ছে তোমার এই সমস্ত এতটা কষ্ট পাওয়া, এতগুলো নাম মান সম্মান সবকিছুর সাথে আমি তো ওই দিনকে অন্য কিছু করে ফেলতে পারতাম, কি নিজেকে মেরেও ফেলতে পারতাম, কি করতাম, ওই মেয়েটা যেহেতু মারা গিয়েছিল আত্মাটা, আমি তো আগুনেও মরতে পারতাম, অনেক কিছু হতে পারতো আমার সাথে। তো তার কোনো আইডিয়াই নেই, সে মজা পাচ্ছে এগুলো করে। কিন্তু এখনকার দিনে যারা ব্ল্যাক ম্যাজিকটা করছে, যারা কাটাতে যাচ্ছে, তারা পুরোপুরি কিওর যদি না করতে পারে তাহলে সেই জিনিসটা থেকে যাচ্ছে। তাই আমরা এত বেশি শুনতে পাচ্ছি যে আমার সাথে ওটা হয়েছে, দেখো আমার সাথে এটা থেকে যাচ্ছে। জিনিসটা এখন আর কিওর হচ্ছে না, এখন কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা চলছে, তাই এটা ট্রেন্ডে চলে এসছে। সবাই দেখছে ওই তোর হয়েছে আমিও করাই, বুঝতে পারছো? এই জিনিসটা থেকে যাচ্ছে, এই জিনিসটা মানে আমি মানে সহমত, জানো তো। মানে জিনিসটা বলাটা কতটা মানে সঙ্গত জানি না। তো এখন কি হয়, মানে ধরো তোমার কিছু একটা প্রবলেম হলো, ঠিক আছে, তুমি কারোর কাছে একটা গেলে, সোশ্যাল মিডিয়াতে কোনো পডকাস্ট দেখে কিছু দেখে তুমি গেলে, ঠিক আছে, এই যদি ঠিক করে দিতে পারে তাহলে ওয়েল এন্ড গুড, যদি করতে না পারে, ঠিক আছে। কারণ দেখো, মানে টিভিতে, ইউটিউবে, খবরের কাগজে, বিভিন্ন জায়গাতে, ঠিক আছে, এখন মানে
এইসবের ছড়াছড়ি, ঠিক আছে, 2 মিনিটের ছড়াছড়ি। রক্ষীকরণ, এই সেই হ্যান ত্যান। এবার একদম মানে একটা গ্লাসকে ভাঙতে ইজি, মানে ভাঙাটা Easy। ইজি, বাট সেটা জোড়াটা খুব কঠিন, ঠিক খুব আছে। কঠিন। দাগগুলো তাও থেকে যাবে, মানে ধরো কারোর উপর কোনো ব্ল্যাক ম্যাজিক হলো, হুম হুম তার জীবনে কিন্তু রেস্টটা থেকে যাবে সবসময়, রেস্টটা থেকেই যাবে একদম। সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট একটা থেকে যাবে। এবার জিনিসটা এখন ক্লিয়ার আউট হচ্ছে না না প্রপারলি, হ্যাঁ তখনই জিনিসটা প্রবলেমেটিক জায়গার দিকে যাচ্ছে। চলে যাচ্ছে, জিনিসটা থেকে যাচ্ছে গো কৌস্তব। আজকাল দেখো, তুমি মানুষের সেরে আমি গেছিলে কেয়াদি, ঠিক আছে, হ্যাঁ বাট একদম তুমি এখনো এই জিনিসটা বলতে দুবার ভাবো। ভাবি। আর আমি মানে বিশ্বাস করবে না যে মানে যখন আমি ডিসাইড করি না, তোমাকে আমি এটা বলি ইয়েতে, আমি যখন ডিসাইড করি আমি এটা বলবো, আমি প্রথমে ভাবলাম যে আমি তো ফাম্বেল করে যাব বলতে গিয়ে, কারণ আমার পক্ষে এটা বলা সম্ভব নয়, আমি ওটা ইমেজিনই করতে পারি না যে বসেছিল বা কিছু। আমি তখন না ভাবলাম কি ঘটনাটা একটু লিখি, যদি আমি কখনো বলতে যাই আমি তাহলে একটু স্ক্রিপ্টেড রাখি, লিখে রাখি। তো বিশ্বাস করবে না, আমি অতদূর লিখতেও পারিনি, মানে মানে জাস্ট অর্ধেকটা লিখেই আমি বলছি না না এটা আমার পক্ষে বর্ণনা দিয়ে লেখা সম্ভব নয়, আমি আমি লিখতে পারবো না। মানে 2 পেজটা লিখে আমি বলছি না না আমার যা মাথায় আসবে, ও আমার যেটুকু মনে পড়বে যেটুকু আমি সেটুকু ওই সময় বলে এটা দিয়ে দেবো। আমি এটাকে আবার নতুন করে, কারণ আমরা জানি যে কোনোদিন যদি লিখি না সেটা আরো মাথায় বসে যায়, আমি যদি আবার লিখি এটা যদি আমাকে মানে তাড়া করে আবার 2-3 বার এটা আমার মানে স্মৃতিতে, তো এটা আমার জন্য আবার প্রবলেমেটিক হয়ে যাবে। আমি একদমই, যদিও আমি এখন আর আগের কেয়া নই, এখন আমি যথেষ্ট মানে আমার জায়গায় আমি স্ট্যান্ড আপ আমি করে দিয়েছি, তো এখন আমার এগুলো এতটা এফেক্ট করবে না। কিন্তু ঘটনাটা এত বিচ্ছিরি না, ওটার যে এক্সপিরিয়েন্সটা এত বিচ্ছিরি, মানে যেটা আমাকে আজও নাড়া দিয়ে ওঠে, তাই জন্য আমি ওটা মনেই করতে চাই না, বলতে মানে চাই না। কিন্তু আমি এটা কেন একটা কথা বলি, বলো। ধরো তুমি প্রায়র তোমার কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, পাস্টে একটা হুম এক্সপিরিয়েন্স রয়েছে, যে এক্সপিরিয়েন্সটা তোমাকে খুব সাফার করিয়েছে। হুম ওই এক্সপিরিয়েন্সে যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা অতটা ম্যাচিওর হইনি, আমাদের এজ অতটা নয়, তো হ্যাঁ এক্সপিরিয়েন্সটা খুব বেশি সাফার করিয়েছে। হুম ওর পরে কিন্তু এর থেকে আরো বেশি হার্ডার এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, হুম বাট যেহেতু আমরা ম্যাচিওর হয়েছি, যেহেতু আমরা স্ট্রঙ্গার হয়েছি, হুম শক্তিটা বেড়েছে মানসিক বা শারীরিক, হুম তো আমাদের কিন্তু পরের যে এক্সপিরিয়েন্সেস গুলো রয়েছে সেই এক্সপিরিয়েন্স গুলো খুব একটা ম্যাটার করে না। বাট করে না। যখন আমরা উইক ছিলাম, যখন আমরা ইম্যাচিওর ছিলাম, সেই সময় আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমাদেরকে সাফার করিয়েছিল সেটার ভয়টা কিন্তু এখনো থেকে যায়। মানে ধরো আমার এখনো লাইফে থেকে যখন যায়। হুম ফার্স্ট প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে, হুম হুম মানে আমি তখন ক্লাস 12-এ পড়ি, 2015 সালে ভ্যালেন্টাইন্স ডে দিন, মানে 14ই ফেব্রুয়ারি আমার ছোট দাদু মারা যায়, তার 1 সপ্তাহ পরে আমার নিজের বাড়িতে আমার নিজের একটা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটে। আচ্ছা সেটাতে আমি যতটা ভয় পেয়েছিলাম, হুম তারপরে 2019 সাল নাগাদ যখন আমি পাহাড়ে যাই, পাহাড়ে একটা মানে কবর ছিল, তার উপরে ক্রিকেট খেলা, কবরে থুতু ফেলা, জানতাম না যে কবর ওটা, সেখানে ক্রিকেট খেলা হয়, মারাত্মক কিছু এক্সপিরিয়েন্সেস হয়, ঠিক আছে, আমি অন্য একটা হয়। পডকাস্টেও বলেছিলাম, সেখানেও মারাত্মক একটা ভয় লাগে, ঠিক আছে। হুম হুম বাট এখন যে এত মানুষের এত কেস হ্যান্ডেল হয়, ঠিক আছে, এত হ্যাঁ কেস শুনি, এখন হ্যান্ডেল তুমি করি, হ্যাঁ সলভ করি, সেই সময় যখন আমি শুনি কেয়াদি এরকম টাইপের কেস, বা ধরো কোথাও একটা গেলাম আমি ভিজিট করতে বা কিছু, সেই সময় এত জিনিসপত্র হয়, মানে ধরো মানে আমি মাঝরাতে হয়তো শ্মশানেও বসে রয়েছি, ঠিক আছে, কোনো একটা কারণে, হুম হুম সেই সময় তো অনেক কিছু হয়, তুমি জানো ব্যাপারটা, হ্যাঁ নিশ্চয়ই। আমাদের এইসব করতে হয়। তো হুম আগে যে ভয়টা পেয়েছিলাম, ঠিক আছে, সেটার বরাবর এগুলো কোনোটাই নয়। এখনের ভয়গুলো সেইভাবে কিন্তু বেশি মারাত্মক, কিন্তু এখন এগুলো হুম সহ্য হয়ে গেছে, কিন্তু সেইভাবে তখনের দাগ ভয়গুলো কাটবে না বেশি ভয়ানক। জিনিসটা। হ্যাঁ এক্স্যাক্টলি, হুম তখনের আগের যে ভয়টা ছিল সেটা কিন্তু এখন দাগ কেটে যায়। সেটা দাগ কেটেছে একদম। মানে ওই সময়টা অ্যাকচুয়ালি দেখো, ওই আর যে বয়সটায় আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, সেই বয়সটায় আমাদের কাছে রঙিন স্বপ্ন আর দুনিয়াটাও রঙিন। সেই সময় এরকম একটা মানে খারাপ জিনিসের এক্সপিরিয়েন্স করা সে সারা জীবনে ভুলতে পারবে না। মানে আমি এখন এগুলো নিয়ে আমার কাজ করতে হয়, এখন আমি নিজে করি এগুলো নিয়ে কাজ, কিন্তু এখন আমার এইগুলো মানে আমার কাছে খুব ইউজ টু হয়ে গেছে, যে আমি সিমটম দেখে বুঝে যাচ্ছি যে এটাই হয়েছে। এখন যে আমাকে যিনি ওই সময় বের করেছিলাম, এখন আমি বুঝতে পারছি যে উনি কি দ্বারা বের করেছিলেন, এখন আমার কাছে সবটা জলের মতো ক্লিয়ার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার এগুলো মানে মানে ওটা আমার কাছে ট্রমা। বিশেষত লাস্ট যে মানে বিশ্বাস করবে না, ওই 3-4টে দিন আমি যখন পরে ইমাজিনও করি না, যে একটা ঘরের মধ্যে আমি 3 দিন ধরে আটকানো, যেখানে আমি একই সাথে মানে ল্যাট্রিন বলো টয়লেট বলো আমি করছি, আমার বাবা মা সেটা দেখেছে দাঁড়িয়ে, মানে এটা আমার কাছে একটা যন্ত্রণাদায়ক মোমেন্ট, যে
এরকম সিচুয়েশনে আমি ছিলাম, মানে এটা আমার বাবা অনেক পরে গিয়ে রিলেট করেছে। আর আমি যখন উঠছি তখন মানে বুঝতে পারছো 3-4 দিন আমি কোনো স্নান নেই, আমি এটা বিনা স্নানে আমি ওই একই ওই নোংরা জিনিসপত্র মেখে আমি মানে বসে রয়েছি। আমি মানে কতটা হ্যাম্পার আমার বডির ওপর গেছে, কতটা আমার মেন্টালি গেছে, মানে আমি পুরো পুরো ওয়াশড আউট ছিলাম। আমি যখন আমার এইচএসটা যে কিভাবে দিয়েছি সেটা শুধু আমিই জানি। মানে ওটা পরে মানে মানে আমার তার মধ্যে সেই বছর আমার ফিজিক্স কোয়েশ্চেন আসে খুব টাফ, মানে কিন্তু আমাকে বিশ্বাস করে আমার বাবা মা এত সাপোর্টিভ মানে ছিল কি বলে। বলবো, হুম। মানে এইচএস এর আগে, মানে এইচএস পরীক্ষার আগে আমার একটা খুব মানে বাজে ব্রেকআপ হয়েছিল, ঠিক আছে? মানে আচ্ছা আচ্ছা। মানে হয় না, বিশ্বাস ভেঙে যায়, কাউকে বিশ্বাস করতে পারো না, এরকম একটা ফ্রেজ। আর তখন এখন জিনিসটা শুনলে খুব ইম্যাচিওর লাগে, বাচ্চাবেলার মনে হয় যে সম্পর্ক, বাট সেই সময় দাঁড়িয়ে মানে পুরো পৃথিবী মানে কি বলবো পুরো ওলট পালট হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে। মানে আমি বুঝতে পারিনি কি হচ্ছে বা না হচ্ছে। আর আমারটা ভাবো আমি কিছু করলামই না, আমি কিছু করলামই না, মানে আমি যে জীবনটাকে দেখলামই না। ওই সময়টা 11-12 কি হয়, এইসব একটা বয়ফ্রেন্ড হয় বা কিছু, সবার একটা স্মুথ এক্সপিরিয়েন্স থাকে, বা এতগুলো বয়ফ্রেন্ড হয়েছে বা জিনিস এরকম হয়েছে, আমি বুঝতে পারছি কি হয়নি। মানে আমার পুরো মানে আমার না মানে মনে হয় মাঝে যে ওই টাইমটা আমাকে পুরো মানে মেরে দেওয়া হয়েছে, মানে ওই টাইমটা আমি শুধু জীবিত ছিলাম। কিন্তু মানে আমি সবাইকেই বলি যে এই সময়টা সত্যি বাবা মাদেরও সচেতন থাকা উচিত। আর এই যে উপকারের নামে আমরা বলি না অনেক সময় যে এই আমার এই জামাটা ছোট হয়েছে তুই পরে নে, এটা যে কত বড় মারাত্মক। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আজকে শুনছে এটা, মানে প্লিজ এগুলো করবেন না। যদি জামা কাপড় ছোট হয়ে যায়, খারাপ লাগে বা কিছু, দান করে দিন দূরে কোথাও, চেনাশোনা পরিধির মধ্যে কাউকে না দিন। মানে আপনি তো জানছেন না কার কি ইন্টেনশন। এবার আগে কেয়াদি নুন জলে ধুয়ে তারপরে দিলে অবশ্যই জামা কাপড় ধুয়ে, যেখানে আপনার কোনো ওডার থাকবে না, আপনার বডির কোনো টাচ থাকবে না, আপনি কেচে খুব ভালো যাতে জিনিসটা কেটে যাবে। একদম একদম। বাট কি বলতো কৌস্তভ, তখন তো এইসব মাথায় ছিল না, আর বাবাদের বাবা মারা এগুলো নিয়ে সচেতনও ছিল না। তখনকার দিনে এটাই ছিল, এই তো ছোট হয়ে গেছে এটা ছেলেকে দিচ্ছি, আমরা একটু বেশি সচেতন এখনকার দিনে। একদম। আরো সামনে তো এই ঘটনা আজকে তোমার চ্যানেলে যারা শুনছে এগুলো, তারা কি করবে, এই আরো সচেতন হবে। তার মানে আমাদের আগের প্রজন্ম আরো সচেতন থাকবে, আর এটা হওয়াই উচিত। কারণ যারা এই সমস্ত ক্রিয়ার পাল্লায় পড়ে তারা তো মানে তারা যদি সচেতন না থাকে তাদের তো মানে আরো মারাত্মক, মানে ক্রিয়াটাও তো আরো মারাত্মক হচ্ছে দিনকে দিন। কারণ এফিশিয়েন্ট লোকের অভাব, তারা প্রপার ক্রিয়া করছে না। প্রপার ক্রিয়ার কিন্তু কিছু পন্থা থাকে জানো তো, নেগেটিভ ক্রিয়াও যারা করে তাদের কিছু পন্থা মানতে হয়। কিন্তু আজকাল লোকে পয়সার জন্য যারা নেগেটিভ ক্রিয়াও করে, ধর করে দিই যা হবে হবে, এরকম মেন্টালিটিতে তারা কাজ করে, তার জন্য ক্রিয়াটাও অনেক মারাত্মক হয় এখন। মানে কোনো পন্থা নেই, তুমি যে সারাবে সেটার কোনো পন্থা নেই, তুমি তার কোনো লাইন নেই। সে যা ইচ্ছা ওকে বেশি টাকা দিয়েছে করে দিয়েছে, সে নিজেও জানে যে আমি কাজটা ঠিক করলাম না। কারণ তুমি যে প্রফেশনেই থাকো তোমার তো একটা রুল থাকবে। যারা নেগেটিভ ক্রিয়া করে বা ব্ল্যাক ম্যাজিক কাজ করে বা যারা ডেমনিক ক্রিয়া করে তাদের কিন্তু একটা নিয়ম থাকে, তারাও নিয়মের বাইরে যাওয়া তাদের উচিত নয়, কিন্তু এখন হচ্ছে সেটা। তাই জন্য আমরা যদি সচেতন না থাকি তাহলে যে আমাদের সাথে কি কি হতে পারে, বা বাবা মারাও মনে করে কি আমরা বাচ্চাকে সবকিছু শেখাচ্ছি, আমরা খুব প্রোটেক্টেড রাখছি, কিন্তু তারা জানতেই পারছে না যে তাদের একটা ছোট্ট ভুল তাদের বাচ্চার ভবিষ্যৎ কিভাবে হেল করে দিতে পারে। তাই একটু উপকার করুন লোকজনের, সব ঠিক আছে, কিন্তু নিজেরাও সচেতনতাটা মেনটেন করুন। নাহলে আমার মতো আমি চাই না আরো কোনো এই বয়সের কোনো মেয়ের সাথে এরকম কোনো ঘটনার সম্মুখীন তারা হোক, আমি একদম চাই না। মানে আমি মানে কি বলে না, শত্রুরও না হোক এরকম একটা জিনিস। যে এক তো ওই টাইমটা আমরা খুবই কেরিয়ার নিয়ে ফোকাস থাকি, কারণ ওটাই টাইম, তার ওই টাইমটা ঠিক না হলে তোমার সারা জীবন চলে যাবে। মানে ওটাকে তুমি যেটা বলছিলাম কি আদি, মানে কেরিয়ারের ব্যাপারটা বললাম, আমি তোমার সাথে রিলেট করতে পারলাম একটাই কারণে, যেহেতু ওই সময়টা ব্রেকআপ হয়েছে, পড়াশুনো মানে মানে বেরোতে পারছি না, তার উপরে পড়াশুনো মানে বুঝতেই পারছো, ফিজিক্স মানে বায়োলজি, ঠিক আছে, ম্যাথ বায়োলজি বুঝতে পারছো কি চাপ তখন। ফিজিক্স বাপরে বাপ, মানে ফিজিক্স আর ওই বছর ফিজিক্স এর কোয়েশ্চেন আমার এতটা বুঝতে, আমি পরীক্ষায় আমার ছিল তো আমি 2000 আমার তখন 2012 এর ব্যাচ ছিলাম, 12 দিয়েছি। মানে আমি মানে ফিজিক্সটাতেই শুধু আমার 80টা পাওয়া হয়নি, ঠিক আছে। মানে আমি মানে ওই কত একটা মানে 72 পেয়েছিলাম ফিজিক্সে, ঠিক আছে। মানে আমার তো জিজ্ঞেসই করো না, আমার পুরো ড্রাস্টিক, আমাকে জিজ্ঞাসাই করো না মার্কস, মানে আমি জাস্ট কোন রকমের ফার্স্ট ডিভিশন উঠতেছিলাম। মানে মাঝের এই কটা মাস তো আমার পুরো শেষ। আর বুঝতে পারছো সায়েন্স তো আর বুঝবে না যে তোমার সাথে কি হয়েছে না হয়েছে, তার তো তারই কত কোয়েশ্চেন থাকবে। আমার কোনো প্রিপারেশন নেই মাঝের টাইমে, পুরো শেষ। আমি না মানে জাস্ট ফার্স্ট ডিভিশনটাও বিশ্বাস করো মনে করি গড গ্রেস। মানে আমার আর একটা জিনিসও খুব লাগে, মানে
উইয়ার্ড বলবো কিনা জানি না, আমরা পিওর সায়েন্সের স্টুডেন্ট, তারপর মাইক্রোবায়োলজি, আমি নিজে অনেকটা সাইকোলজি নিয়েও পড়াশোনা করেছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে স্পিরিচুয়ালিটির ফিল্ডে, মানে এই জিনিসটা মানে খুব, হ্যাঁ এটাও একটা মিথ বলতে পারো, মানে আমাদের সমাজে এটা আছে যে মানে তুমি দেখবে এখনকার সিচুয়েশনে কিন্তু অনেকেই স্ট্রিম চেঞ্জ করে অন্য জায়গায় কাজ করছে। এটা একটা আমি বলি ফালতু মানুষের চাপ নেয় যে এটা নিয়েই পড়ো, এটা হবে। তোমার যেদিকে গ্রোথ তুমি সেদিকেই যাবে, তোমার যেদিকে যাওয়ার তুমি সেদিকেই যাবে। এটা শুধু একটা ট্রমা। বাট ভালো হয় কি তোমার চোখ জ্ঞানটা খোলা থাকবে, তুমি যত মানে সচেতন থাকবে, যত লজিক্যালি তুমি সব জিনিস বুঝতে পারবে, তোমার চক্ষু জ্ঞানটা খোলা থাকবে। ভবিষ্যতে তুমি যে পথেই যাও না কেন, লজিক্যালি তুমি জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবে। এক্স্যাক্টলি এই হেল্পটা আমাদের হয়। আমাদের কি এখন এই কাজে কি আর ফিজিক্স কেমিস্ট্রি লাগে না, কিন্তু আমরা লজিকটা ধরে ফেলতে পারি যে এই লজিকের জন্য এই কাজটা হয়েছে, আমাদের ইনটিউশনটা বেটার হয়ে যায়, ওই আর কি। আমাদের কালকে 2-3টের সময় কল রেকর্ডিং যাবে, ঠিক আছে, আমি জানি না আমি 3টের সময় করতে পারবো কিনা, ঠিক আছে, এখন রাত 2টো বাজে। আমি জানি না কেন আমার হঠাৎ মনে হলো যে কেয়াদির সাথে ঘটনাটা আমরা রেকর্ড করি, কারণ মারাত্মক ঘটনা ছিল, এন্ড আমি ইনস্টিংক্টের বসেই করলাম, এন্ড খুব ভালোভাবেই বললে ঘটনাটা। আশা করছি এই ঘটনাটার মাধ্যমে অনেক মানুষ অনেক সচেতন হতে পারবে, ঠিক আছে, অনেকের অনেকটা হেল্প হবে। যাই হোক কেয়াদি, থ্যাংক ইউ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে, আর দেখা হচ্ছে। ওকে চলো, থ্যাংক ইউ। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। কিয়াদির আরও ঘটনা কি আপনারা জানতে চান সেটাও জানাবেন। আপনারা যদি আপনাদের নিজস্ব ঘটনা কিউরিও ফাইটে শেয়ার করতে চান বা কোনো স্পিরিচুয়াল হেল্প চান, তাহলে আমাকে যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 6290675195 এই নাম্বারে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে